হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাসুরেন্স এক্সাম নাইট ওভারভিউ সেশনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাসুরেন্স বিষয়টা কি, অ্যাসুরেন্সের চ্যাপ্টার 1 নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছিলাম। যেহেতু এটা একটা ওভারভিউ সেশন, তো এখানে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। যেগুলো মেজর কনসেপ্ট আছে আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো আমি দেখি আমার রেকর্ডিংটা চালু হয়েছে কিনা। ওকে, ফাইন, ঠিক আছে। তো আপনারা চাইলে এই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারেন, তবে কিছু ডিসক্লেইমার এখানে দিই। সেটা হচ্ছে, আমি অনেক বেশি জানি ব্যাপারটা এমন না, আমি শিখছি। লার্নিং তো সবার জন্যই। তো এমন কোনো মন নিয়ে যদি কেউ সেশনটা করেন যে কোথায় একটু ভুল আছে দেখি ভুল ধরি, তাহলে প্লিজ তারা স্কিপ করে যাবেন। এর আগের ভিডিওতেও একজন এই ধরনের কমেন্ট করছে, যদিও আমি তাকে ইন্ডিকেট করে বলছি না। আর যদি কোনো ভুল পান সেটা অবশ্যই আমাকে শুধরে দিবেন, কারণ শেখার তো কোনো শেষ নেই। তো আমরা শুরু করি। প্রথমেই অ্যাসুরেন্স কি, আমি আর লিখলাম না। তো অ্যাসুরেন্স কি, হোয়াট ইজ অ্যাসুরেন্স, আমরা প্রথমে ডেফিনেশন থেকে শুরু করব। তো এখানে আমাদের একটা জিনিস আমরা চাইলে মুখস্থ করতে পারি, সেটা কি, অ্যান অ্যাসুরেন্স এনগেজমেন্ট ইজ ওয়ান ইন হুইচ এ প্র্যাকটিশনার এক্সপ্রেস এ কনক্লুশন designed to enhance the degree of confidence of the intended user about the outcome of the evaluation of a সাবজেক্ট ম্যাটার এগেনস্ট ক্রাইটেরিয়া। কি বললাম, কিছুই আপনাদের মনে নাই, তাই না? এই পুরো বিষয়টা যে একেবারে মুখস্থ করতে হবে ব্যাপারটা সেটা না। অ্যাসুরেন্স মানে কি, অ্যাসুরেন্স মানে বুঝতে পারলে আমরা সংজ্ঞাটা বুঝতে পারবো। অ্যাসুরেন্স মানে হচ্ছে কোনো একটা তথ্য কতটা আসলে ফেইথফুল বা বিশ্বাসযোগ্য সেটা নিশ্চিত করা। তো অডিটের সবচেয়ে একটা কমন ফর্ম হচ্ছে কি, অ্যাসুরেন্স, বা অ্যাসুরেন্সের সবচেয়ে কমন ফর্ম হচ্ছে অডিট। অ্যাসুরেন্সের সবচেয়ে পরিচিত ফর্ম কি, অডিট। অডিট শব্দটার সাথে যারা পরিচিত, হয়তো অ্যাসুরেন্সের সাথে পরিচিত না, তো অডিট হলো অ্যাসুরেন্সের সবচেয়ে কমন একটা ফর্ম। কিন্তু সব অ্যাসুরেন্স কিন্তু অডিট না। এই অ্যাসুরেন্সের ভিতরে অনেক কিছু আছে, আমরা সামনে আগাবো আস্তে আস্তে। তো আমরা যেতে থাকি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যেহেতু অনেক কনসেপ্ট, হয়তো আমার তো আর সব কিছু একবারে মুখস্থ করা সম্ভব না, তারপরেও আমি সাহস করছি যে বোর্ডের সামনে দাঁড়িয়ে কথা বলা এটা কিন্তু একটা যথেষ্ট কনফিডেন্সের ব্যাপার। কারণ স্লাইড দেখে হয়তো অনেক কিছু বলা যায়, বা যখন ডিসকাশন করা হয় কোনো কিছু না দেখে, তখন অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তো আমি টপিকগুলো হচ্ছে ল্যাপটপে রাখছি, এজন্য হচ্ছে আমি মাঝে মাঝে নিচ হব আর কি। হ্যাঁ, তো আমরা দেখি। অ্যাসুরেন্সের এলিমেন্ট আছে 5 এলিমেন্ট। এলিমেন্টটার একটা হচ্ছে আমি শর্ট ফর্ম দিচ্ছি, সেটা হচ্ছে, আপনারা যদি এলিমেন্ট অফ অ্যাসুরেন্স এনগেজমেন্ট, তো এইটাকে আপনারা শর্টকাটে এভাবে মনে রাখতে পারেন, TRCCP। TRCCP কি, প্রথমে হচ্ছে থ্রি পার্টি একটা রিলেশনশিপ থাকবে। টিতে হচ্ছে কি, থ্রি পার্টি। আরতে কি, আরতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে? তো আপনারা দেখেন এই যে TRCCP, এটার ফুল মিনিংটা দেখেন, সেটা হচ্ছে থ্রি রেসপন্সিবল ক্রাইটেরিয়া ক্রিয়েট প্র্যাকটিস। এখন এইটা আমরা এই যে রেসপন্সিবল ক্রাইটেরিয়ায় আসে আমাদের কি, সাবজেক্ট ম্যাটার। আমি কি এটার ফুল মিনিং লিখে দিব? আই থিঙ্ক এটার ফুল মিনিং লিখলে আপনাদের পুরো বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। এটার ফুল মিনিং যদি লিখি, সেটা হচ্ছে থ্রি রেসপন্সিবল ক্রাইটেরিয়া ক্রিয়েট প্র্যাকটিস। এই যে থ্রিতে হচ্ছে থ্রি পার্টি। রেসপন্সিবল বললে আচ্ছা, এই থ্রি পার্টি কি থ্রি পার্টি নিয়ে এর আগে ডিসকাশন করছি। থ্রি পার্টিতে হচ্ছে আছে, প্রথমেই আমরা যদি ধরি প্র্যাকটিশনার, বা এখানে আপনি হচ্ছে অডিটর বলতে পারেন। তো প্রথমে আমরা হচ্ছে প্র্যাকটিশনার, তারপরে হচ্ছে রেসপন্সিবল পার্টি,
রেসপন্সিবল পার্টি, আর একটা হচ্ছে ইন্টেন্ডেড ইউজার, আর একটা কি ইন্টেন্ডেড ইউজার, ইন্টেন্ডেড ইউজার। ওকে, আর রেসপন্সিবলের ভিতরে কি কি আসে? রেসপন্সিবলের ভিতরে আসে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু। বিষয়বস্তু আমি পুরো সেশনটা ইংলিশ এবং বাংলিশ মিক্স করে নিব। কিছু কিছু ওয়ার্ড বা টার্ম আমি ইংলিশ ব্যবহার করব যাতে হচ্ছে আপনাদের বাংলাতে বুঝতে সুবিধা হয়, বাট আপনি ওই ওয়ার্ডটাকে ইংলিশেই মনে রাখেন। কারণ সব কিছু যদি আমরা বাংলা করতে যাই যেমন হবে না। যেমন ট্যাক্স, ট্যাক্স শব্দটা কি পরিচিত, এটাকে বাংলা বললে তো আমি আপনাদের শুনতেও বেমানান লাগবে, আমার বলতেও বেমানান লাগবে। যেমন অ্যাসুরেন্সের আমি তো বাংলা নিশ্চয়তা এটা বলবো না, তো আমরা যেহেতু ইংলিশের সব কিছু আমরা এটাকে বাংলিশ দিয়ে বোঝার চেষ্টা করব। তো এখানে আমি বিষয়বস্তু লিখছি, এটা হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার। ওকে, এখন ক্রাইটেরিয়ার ভিতরে কি কি আছে? ক্রাইটেরিয়ার ভিতরে হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া, সুইটেবল ক্রাইটেরিয়া, সুইটেবল ক্রাইটেরিয়া, সুইটেবল ক্রাইটেরিয়াটা হচ্ছে মানদণ্ড। ক্রিয়েট, ক্রিয়েটে হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট কালেকশন অফ এভিডেন্স, এটা আপনি শর্টকাটে হচ্ছে এভিডেন্স, ঠিক আছে। যেই যেই অ্যাপ্রোপ্রিয়েট বা এভিডেন্স কালেকশন, এভাবে আমরা বলতে পারি যে এভিডেন্স কালেকশন। আর প্র্যাকটিসে কি? প্র্যাকটিস হচ্ছে যেটা মূল জিনিস, যে একটা কনক্লুশন দিবে, সেটা হচ্ছে কি রিটেন রিপোর্ট। ওকে ফাইন, এই গেল আমাদের অ্যাসুরেন্সের এলিমেন্ট। আমি খুব শর্ট ফর্মে বোঝানোর চেষ্টা করলাম। টিআরসিসিপি, টিআরসিসিপি দিয়ে ওইভাবে আমি সবগুলোর নেমনিক আকারে দিইনি। এটা যদি আপনি মনে রাখতে পারেন যে 3 রেসপন্সিবল ক্রাইটেরিয়া ক্রিয়েট প্র্যাকটিস, 3 রেসপন্সিবল ক্রাইটেরিয়া ক্রিয়েট প্র্যাকটিস। 3 রেসপন্সিবলের ভিতরেই সবগুলো এলিমেন্ট আসছে। প্রথমেই 3তে কি 3 পার্টি, প্র্যাকটিশনার, রেসপন্সিবল পার্টি, ইন্টেন্ডেড ইউজার। আর রেসপন্সিবল কি? যে সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ম্যাটার বা মূল বিষয়বস্তু। আর ক্রাইটেরিয়া কি? সুইটেবল ক্রাইটেরিয়া বা মানদণ্ড। আর ক্রিয়েট কি? যে এভিডেন্সগুলো কালেকশন করা হবে, যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট কালেকশন অফ এভিডেন্স, সেটা ক্রিয়েট। তারপরে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে মূল জিনিসটা যে একটা রিপোর্ট, রিটেন রিপোর্ট তৈরি করবে, সেটাই তো প্র্যাকটিস। প্র্যাকটিস কে করছে? প্র্যাকটিশনার করছে। ওকে ফাইন, আমাদের এলিমেন্ট শেষ। এখন আমরা অ্যাসুরেন্সের লেভেলে যাব। লেভেল অফ অ্যাসুরেন্স, ডাস্টার করে রাখলাম, ও পাইছি। আচ্ছা, আমি প্রথমেই বলি, আমি সবসময় ক্যাজুয়াল কথাবার্তা বলতে পছন্দ করি, যেহেতু একটা প্রফেশনাল স্টেজের ক্লাস। আমি কোনো ফর্মালিটি মেনটেন করে নিচ্ছি না, আমি নিজের মতো করেই নিচ্ছি। যে কেউ চাইলে সেশন করতে পারে, নট ম্যান্ডেটরি দেয় আমি তার স্যার, আমি যা বলছি সেটাই সঠিক, এভাবেই হবে, এরকম কোনো কিছু না। বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে আপনারা সেশন করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা আসি লেভেল অফ অ্যাসুরেন্স। এই কথা কেন বললাম? সেটা হচ্ছে আমি যে কোনো ধরনের উদাহরণ যেটা আমার ক্ষেত্রে বোঝাতে সুবিধা হয়, আমি সেই উদাহরণটা টানতে পারি। তো লেভেল অফ অ্যাসুরেন্সে 2টা কথা আসবে, সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আমি আগের দিনও বলছিলাম যে 2 ধরনের কথা আসে, একটা হচ্ছে পজিটিভ কনক্লুশন দেয়, একটা নেগেটিভ কনক্লুশন দেয়। আমরা অডিটে কোন অ্যাসুরেন্সটা বেশি ব্যবহার করি? যেটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। ওয়েট, পজিটিভ অ্যাসুরেন্স হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স, আর নেগেটিভে আছে হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। আর 2টা অ্যাসুরেন্স আমরা যদি বুঝতে চাই তাহলে উদাহরণ দিলেই বোঝা যাবে। যত ধরনের এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিট আছে সেগুলোতে রিজনেবল অ্যাসুরেন্স প্রদান করা হয়। এবং যখন একটা রিপোর্টকে রিভিউ যে রিপোর্ট বা ম্যানেজমেন্ট রিপোর্ট ধরনের রিপোর্ট করা হয়, রিভিউ এনগেজমেন্ট, সেক্ষেত্রে নেগেটিভ বা লিমিটেড অ্যাসুরেন্স দেওয়া হয়। আচ্ছা, তো এই যে অ্যাসুরেন্স, এইটা সবসময় স্টার্ট হয় এইভাবে যে ইন আওয়ার অপিনিয়ন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে সঠিক এবং স্বচ্ছ আছে এরকম একটা মতামত দিচ্ছে। বাট যখন নেগেটিভ বা লিমিটেড অ্যাসুরেন্স দেওয়া হয় তখন কথাটা শুরু হয় এইভাবে যে নাথিং দিয়ে,
nothing has come to our attention that the report is not reasonable assurance. হ্যাঁ, তো ব্যাপারটা এমন যে আমাদের নজরে কোনো কিছু আসেনি, আমরা এমন কোনো কিছু পাইনি যেটার কারণে রিপোর্টটা রিজনেবল না। বাট এই কথাটা বলা মানে কি, এমন কিছু হয়তো থাকতে পারে, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার আছে যে অ্যাবসোলিউট অ্যাসুরেন্স কেন সম্ভব না, কারণ হচ্ছে অ্যাসুরেন্সটা কিভাবে করা হয়, যেমন অডিট করা হয় কি একটা পুরো অর্থ বছরের যত ট্রানজ্যাকশন সেটা তো আর ইন টাইমে ভেরিফাই করা যাচ্ছে না, পরবর্তীতে কাগজপত্র দেখে ভেরিফাই করতে হয়। তো একটা পুরো বছরের ট্রানজ্যাকশন কি ওইভাবে খুঁটিনাটিভাবে হিসাব করা তো সম্ভব না। কি করা হয়, স্যাম্পলিং করা হয়। দেখা যাচ্ছে যে 100টা আছে, আমি আমার মন মতো বেছে 5টা আমি হচ্ছে চেক করলাম, 5টা ঠিক পাইলাম, তার মানে আমি ধরে নিলাম বাকিগুলো হয়তো ঠিক আছে। তো কিছু হচ্ছে এস্টিমেট করে নেওয়া হয়, ইনহেরিয়েন্ট লিমিটেশন থাকে, এই জন্য অ্যাসুরেন্স কখনো কি হইতে পারে না, অ্যাবসোলিউট হইতে পারে না, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাই, সেটা হচ্ছে এই যে অ্যাসুরেন্স আসলে দরকার কেন। বোর্ডে কি পুরো লেখা দেখা যায়? বোর্ড, হ্যাঁ যায়। অ্যাসুরেন্স কেন দরকার হয়? অ্যাসুরেন্স দরকার হচ্ছে এজেন্সি, প্রথমে আমরা যদি কিছু দিই, সেটা হচ্ছে যেমন এজেন্সি প্রবলেম, এরপরে হচ্ছে কমপ্লেক্সিটি, এটা হবে না, আচ্ছা। এরপরে আসে হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রি, তারপরে হচ্ছে রিমোটনেস, এরপরে আসে হচ্ছে কনসিকুয়েন্স অফ ইরোড। আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে নোট করে নিতে পারেন, যেহেতু ওভারভিউ সেশনটা করার সাথে সাথে আপনাদেরও একটা শর্ট নোট হয়ে যাবে, হয়তো 2 পেজ বা 5 পেজের, তো সেটা আপনারা একটা ওভারভিউ করতে পারেন। তো এজেন্সি প্রবলেমটা কি, শেয়ার হোল্ডার প্লাস ডিরেক্টর, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আলাদা মানুষ হয়, তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট থাকতে পারে। এর ভিতরে হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাসিমেট্রি কি, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট জানে বেশি, শেয়ার হোল্ডার কম জানে। এই কারণে তাদের তো একটা হচ্ছে বিশ্বাসযোগ্য ইনফরমেশন প্রয়োজন আছে, যে আসলে কোনটা ঠিক, বা ম্যানেজমেন্ট অনেক সময় শেয়ার হোল্ডারদের কাছে বা ইনভেস্টরদের কাছে অনেক কিছু লুকাতে পারে, সেটা যাতে না হয়। তারপরে কমপ্লেক্সিটিটা কি, কমপ্লেক্সিটি হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা কিন্তু কি বড় এবং জটিল, সবাই সেটা বুঝতে পারে না। রিমোটনেসটা ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক শেয়ার হোল্ডার দূরে থাকে বা দেশের বাইরেও থাকে, তো তারা তো সরাসরি দেখতে পারে না। আর কনসিকুয়েন্স অফ ইরোডটা হচ্ছে ভুল হলে বড় ক্ষতি হতে পারে, ভুল ধরার জন্য, কোনো ধরনের ফ্রড কেস ধরার জন্য এই অ্যাসুরেন্সের প্রয়োজন হয়। এটা একটা মানে শর্টের ভিতরে আমরা কথাবার্তা বললাম, এছাড়াও আরও অনেক কারণ আছে, তো আমরা ডিটেলসে যাচ্ছি না। আমরা এরপরে হচ্ছে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপটা কি, অডিটর কি করে আর ইউজার মনে করে অডিটর কি করে, ঠিক আছে। অডিটর কি করে আর ইউজার মনে করে অডিটর কি করে, এই পার্থক্যটাই হচ্ছে একটা এক্সপেকটেশন গ্যাপ। তো এর ভিতরে কিছু হচ্ছে এনগেজমেন্ট নেওয়ার আগে কিছু প্রি কন্ডিশন থাকে, যেটা আমাদের চ্যাপ্টার 2-র বিষয়ে আমরা এখন ডিসকাশনে চলে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার 1 নিয়ে আশা করি মোটামুটি একটা ডিসকাশন হয়ে গেছে। কত মিনিট টাইম লাগছে আমাদের, 10 থেকে 12 মিনিটে আমরা চ্যাপ্টার 1 নিয়ে একটা আলোচনা বা ডিসকাশন করে ফেলছি। আমরা এবার চ্যাপ্টার 2-র বিষয়ে যাই। আমরা যে অ্যাসুরেন্স এনগেজমেন্ট নিয়ে কথা বললাম, সেই এনগেজমেন্টের কিছু এনগেজমেন্টে কি থাকে, প্রি কন্ডিশন থাকে, ওকে, ঠিক আছে। তো প্রি কন্ডিশন চেক করতে হবে, সেটা কি, যে অ্যাকসেপ্টেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ব্যবহার হচ্ছে কিনা, আর ম্যানেজমেন্ট তাদের রেসপন্সিবিলিটি স্বীকার করে কিনা। কি বললাম আমি, যে অ্যাকসেপ্টেবল
অ্যাকসেপ্টেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেম ওয়ার্ক। হ্যাঁ, আমি শর্টে লিখলাম। অ্যাকসেপ্টেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ব্যবহার হচ্ছে কিনা, আর ম্যানেজমেন্ট কি করে কিনা, তাদের রেসপন্সিবিলিটি স্বীকার করে কিনা, যে তাদের যার যে দায়িত্ব আছে সেটা সে প্রপারভাবে করছে কিনা বা রেসপন্স করছে কিনা। ওকে, এখন এনগেজমেন্ট লেটারে আসলে কি থাকে সেটা আমরা সবাই মোটামুটি জানি। তারপরেও বলি, যেহেতু আমাদের পরীক্ষায় আসবে, পরীক্ষায় তো আমরা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালে অনেক কিছু মানে স্কিপ করে যাই, বাট পরীক্ষার বিষয় ল এনগেজ থাকে, সেখানে নিয়মকানুন থাকে, তো রুলসগুলো তো আমাদের অবশ্যই জানা উচিত। তো এনগেজমেন্ট লেটার, আমরা চলে যাই এনগেজমেন্ট লেটারে। আমি সব পয়েন্ট খুব দ্রুত ভুলে যাচ্ছি, কারণ আমাদের হচ্ছে এত ডিটেলসে বলতে গেলে দেখা যাচ্ছে যেখানে একটা চ্যাপ্টারই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টায় শেষ করা যায় না, আমরা পুরো বইটা শেষ করব ইনশাল্লাহ সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টায়। তো সেক্ষেত্রে হচ্ছে মেজর পয়েন্টগুলোই আমাদের আসবে। তো এনগেজমেন্ট লেটারে আসলে কি থাকে, প্রথমে হচ্ছে অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ ও স্কোপ, এটা স্কোপ অফ অডিট, এই গেল। এরপরে কি থাকে, এরপরে থাকে হচ্ছে অডিটর ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, অডিটর ও ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এরপরে কি থাকে, আমি মুখে বলছি, আপনারা যারা নোট করবেন চাইলে লিখে নিতে পারেন। আমি হচ্ছে লিখতাম না, যেহেতু আপনারা লিখলে তো খাতা কলমে লিখবেন, আমি মার্কারি দিয়ে লিখতেছি, আমার কষ্ট হয়ে যাচ্ছে বেশি, এই জন্য আমি হচ্ছে মুখে বলে দিচ্ছি, আপনারা চাইলে খাতায় লিখে নেবেন। আর আমি লিখতেছি এই কারণে যাতে আপনাদের আমার বলতে বলতে আপনাদের লেখা হয়ে যায়। এরপরে কি অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেটা একটু আগে বললাম যে অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এরপরে হচ্ছে এক্সপেক্টেড ফর্ম অফ অডিট রিপোর্ট, এক্সপেক্টেড ফর্ম অফ অডিট রিপোর্ট। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অডিট তো করবে, অডিটের তো একটা ফি থাকে, ফির ব্যাপারটা যে ফিস অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ ফিস অ্যারেঞ্জমেন্ট। ওকে ফাইন। তো কয়টা বিষয় গেল আমাদের এনগেজমেন্ট লেটারে, একটা হচ্ছে অবজেক্টিভ ও স্কোপ অফ অডিট, অডিটর ও ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিস, অ্যাপ্লিকেবল ফ্রেমওয়ার্ক রিপোর্ট, অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, এক্সপেক্টেড ফর্ম অফ অডিট রিপোর্ট, আরেকটা হচ্ছে কি ফিস অ্যারেঞ্জমেন্ট। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি ক্লায়েন্ট নতুন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নতুন ক্লায়েন্ট হইলে কি করতে হবে, নতুন ক্লায়েন্ট হইলে এর বাইরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এনওসি বা প্রফেশনাল ক্লিয়ারেন্স। হ্যাঁ, এনওসি বা প্রফেশনাল ক্লিয়ারেন্স, প্রিভিয়াস অডিটরের থেকে ক্লিয়ারেন্স নিতে হবে যে অডিট করতে কোনো বাধা আছে কিনা। অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় ক্লায়েন্টের সাথে বা পার্টির সাথে, তারা কি করে অডিটর চেঞ্জ করে ফেলে। তো এই ধরনের কোনো ইস্যু আছে কিনা, বা তাদেরকে হচ্ছে ফিস পেইড করছে কিনা, এই ধরনের যাবতীয় কিছু কখন জানা যাবে, যখন আমি ওই প্রিভিয়াস ফার্মটা কে, এটা কিভাবে জানবো, আমাকে কি করবে অডিটর হিসেবে নিয়োগ করবে, দেন আমি তাদের কাছ থেকে আমার যে কাগজপত্র দরকার, ডকুমেন্ট কালেকশন করলে আমি কি পাবো, প্রিভিয়াস ইয়ারের অডিট রিপোর্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাবো, সেখানে অডিটরের নাম থাকবে। তো অডিটরের ঠিকানা থেকে আমাকে প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে হবে, তারা যদি ক্লিয়ারেন্স অ্যাকসেপ্ট করে দেন আমি কাজ আগাইতে পারবো, তারা যদি আমাকে ডিক্লাইন করে দেয় তাহলে তো হবে না। এই গেল আমাদের এনগেজমেন্ট লেটারের বিষয়। এরপরে আমরা চলে যাচ্ছি আচ্ছা, একটা বিষয় ডিসকাস করে আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব। আশা করি আমরা খুব দ্রুত আগাতে পারছি। আমি চাইছিলাম যে সিএলের সবগুলো সাবজেক্টে আসলে এইভাবে ডিসকাস করা উচিত, হয়তো টাইম স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণে হয়তো সম্ভব হবে না। তারপরেও এটা হচ্ছে ফার্স্ট ওভারভিউ সেশন নিচ্ছি, যদি সুযোগ হয় বা আপনাদের রেসপন্স ভালো আসে হয়তো পরবর্তীতে বাকি সাবজেক্টগুলোর সেশনও নেওয়ার চেষ্টা করব। তো আরেকটা বিষয় আমরা একটু আগে উল্লেখ করছিলাম, সেটা হচ্ছে
ট্রু অ্যান্ড ফেয়ার এটা কখন বললাম? যখন আমি রিজনেবল অ্যাসুরেন্সের কথা বললাম। তো ট্রু অ্যান্ড ফেয়ার, আমরা তো ছোটোবেলা থেকে ট্রু অ্যান্ড ফলস পড়ে আসছি। ট্রু অ্যান্ড ফলস না হয়ে ট্রু অ্যান্ড ফেয়ার, এটা ফেয়ার কি বানান ঠিক আছে নাকি আমি ভুল লিখলাম? ট্রু অ্যান্ড ফেয়ার মানে কি? ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে তথ্য কারেক্ট। ট্রু মানে কি? তথ্য কারেক্ট, প্রপার, স্ট্যান্ডার্ড মানে। আরেকটা কি? সেটা হচ্ছে অ্যাজাম্পশন ভ্যালিড আছে, অ্যাজাম্পশন ভ্যালিডিটি আছে। আর এখন ফেয়ার মানে কি? ফেয়ার মানে হচ্ছে ইনফরমেশন আনবায়াস। হ্যাঁ, ইনফরমেশন আনবায়াস। আরেকটা কি? ইউজারকে মিসলিড করে না, ইউজারকে মিসলিড করে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে কমপ্লিট পিকচার দেয়। কমপ্লিট কি দেয়? পিকচার দেয়। আপনারা মেসেজে কি লেখেন? পিক, আমি পিক লিখলাম, কমপ্লিট পিক দেয়। ঠিক আছে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে কি সেটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। এর বাইরে এটা নিয়ে আর ডিসকাশনের কিছু নাই। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি চ্যাপ্টার 3-তে। তো আমাদের সেশন পার্ট 1-এ চ্যাপ্টার 1 এবং 2 ছিল, আমরা সরাসরি সেশন 2-তে চলে যাই। সেটা হচ্ছে আমরা এখন শিখব প্ল্যানিং করা। প্ল্যানিং করা শিখি। প্ল্যানিং করা শিখতে গেলে আমাদের দুইটা বিষয় আসে, সেটা হচ্ছে রিস্ক প্লাস আরেকটা আসে হচ্ছে ম্যাটেরিয়ালিটি। আচ্ছা, আমি এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, আমার বারবার জড়াই যায়, হয়তো কথার ভিতর আরও জড়াই যেতে পারে। সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি। তো আপনারা একটু বিষয়টা স্কিপ করে দেবেন। প্রথমে আসে সেটা হচ্ছে কি? অডিট রিস্ক ফর্মুলা। অডিট রিস্ক ফর্মুলাটা কি? অডিট রিস্কে যদি আমরা দেখি এভাবে একটা ম্যাথ হিসাবে যদি আমরা কল্পনা করি, তো অডিট রিস্ক ইকুয়াল টু আইআর ইন্টু সিআর ইন্টু ডিআর। এই সিআর মানে কিন্তু ক্রেডিট না, আর ডিআর মানে হচ্ছে ডেবিট না। আইআর সমান সমান আপনারা লিখে নিতে পারেন, আইআর সমান সমান ইনহেরেন্ট রিস্ক। আমি শর্ট ফর্মগুলো আর লিখবো না, আমি পরবর্তী ডিসকাশনে সবসময় ফুল ফর্ম লিখবো না, শর্ট ফর্ম লিখে ডিসকাশন করব। এরপরে সিআর মানে কি? সিআর মানে হচ্ছে কন্ট্রোল রিস্ক। ঠিক আছে, সিআর মানে কি? কন্ট্রোল রিস্ক। আচ্ছা, আর ডিআর মানে কি? ডিআর মানে হচ্ছে ডিটেকশন রিস্ক। ওকে ফাইন। তো ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক অ্যান্ড ডিটেকশন রিস্ক, তো অডিট রিস্ক, এই তিনটে রিস্কের কি হচ্ছে? গুণফল হিসাবে দাঁড়াচ্ছে। এখন আমরা আসি যে আইআর কি বা ইনহেরেন্ট রিস্ক কি? কন্ট্রোল ছাড়াই ইরোর হওয়ার সম্ভাবনা কি? কন্ট্রোল ছাড়াই ইরোর মানে তো বোঝেন, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ম্যান ইজ টু ইরোর, মানুষ মাত্রই ভুল। তো ইরোর মানে হচ্ছে ভুল। কন্ট্রোল ছাড়াই ইরোর হওয়ার কি আছে? পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে। কন্ট্রোল ছাড়াই ইরোর হওয়ার সম্ভাবনা আছে। ওকে ফাইন। এরপরে আসে কি? একটা কমপ্লেক্স ট্রানজ্যাকশন এস্টিমেট তখন হচ্ছে কি আইআর বেশি। কখন? যখন একটা কমপ্লেক্স ট্রানজ্যাকশন হবে। কমপ্লেক্স ট্রানজ্যাকশন বানান ভুলে গেলাম, বিকাশের ট্রানজ্যাকশন। আচ্ছা, তো কমপ্লেক্স ট্রানজ্যাকশন এস্টিমেট, যখন এস্টিমেট করা হয়, কমপ্লেক্স ট্রানজ্যাকশন করা হয়, সেক্ষেত্রে কন্ট্রোল ছাড়াই ইরোর হওয়ার সম্ভাবনা বেশি, তখন আইআর এর সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, তো এখানে হচ্ছে এগুলোতে বেশি হয়। যেহেতু আমার হোয়াইট বোর্ড, হয়তো সব কিছু লিখতে পারছি না, আর আমি নিজে যেহেতু ভিডিও করতেছি, কোনো বিষয় বোর্ড থেকে স্কিপ হয়ে গেলে সেটাও দেখতে পাচ্ছি না। ভিডিও কি চলে? ওকে ফাইন, ভিডিও চলতেছে। আচ্ছা, এরপরে আসে আমাদের সিআর কি? ইনহেরেন্ট রিস্ক তো বুঝলাম, এখন কন্ট্রোল রিস্ক কি? ইন্টারনাল কন্ট্রোলে
ইরোর ধরা না পড়ার সম্ভাবনা। কন্ট্রোল রিস্ক কি, সেটা হচ্ছে ইন্টারনাল। এখন আপনি বলতে পারেন ইন্টারনাল কন্ট্রোল কি, এখন ইন্টারনাল কন্ট্রোল বোঝাইতে গেলে আবার টাইম চলে যাবে। আমরা যেই জিনিসটা বুঝছি এটাতেই আমরা ডিসকাশনে থাকি। যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, আমার যেটা ইচ্ছা আছে, আমি ইনশাল্লাহ এই যে সাবজেক্টগুলো সবগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ইনশাল্লাহ আমাদের যে চ্যানেল অন্তর একাডেমি সিএ জার্নি চ্যানেলে ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকবে অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টুডেন্টের জন্য। ওকে, তো সিআর মানে হচ্ছে আমরা যেখানে ছিলাম ইন্টারনাল কন্ট্রোলে ইরোর ধরা না পড়ার সম্ভাবনা, ধরা পড়ার সম্ভাবনা না, কিন্তু ইন্টারনাল কন্ট্রোলে ইরোর ধরা না পড়ার সম্ভাবনা। ঠিক আছে, কন্ট্রোল রিস্ক কি, ইন্টারনাল কন্ট্রোলে ইরোর ধরা না পড়ার সম্ভাবনা। আরেকটা আমাদের ছিল ডিআরতে ডক্টর না, ডিআরতে ডেভিড না, ডিআরতে কি অডিটর ইরোর ধরতে না পারার সম্ভাবনা। কিছু কিছু জায়গায় এমন হয় না, ওরে ভাই যে অ্যাকাউন্টসের দায়িত্বে থাকে বিশাল লোক, খুব চালাক, তো সেখানে ইরোর ধরাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। বাট যারা একটু বেরেনালা তারা আবার ওরও ধরতে পারে, মানে সে যে চালাকের উপরে চালাক না হইলে কিন্তু আসলে অডিট করে মজা পাওয়া যায় না। অডিটের মেন মজাটা হচ্ছে খুব চালাক একজন ব্যক্তিরও আপনি একটা ভুল বের করে ফেলছেন, সেক্ষেত্রে একটা মানে নিজের ভিতরে এত আত্মতৃপ্তি লাগে যে ধরছি আজকে, মানে মনে মনে অনেক সময় আমরা বলি না পাইছি শালারে। তো ব্যাপারটা অনেকটা এমন, এখানে যেহেতু আমরা মানে শালা শব্দটা আমি কোনো গালি হিসাবে নিচ্ছি না, অনেকে হালা কয়, আমাদের যেহেতু আমরা খুলনা অঞ্চলের মানুষ আমরা শালা ব্যবহার করি। যেহেতু আমার এটা ওয়ান শট ক্লাস কিন্তু সেশন, তো এখানে তো আমি কোনো কিছু এডিট করার সুযোগ পাচ্ছি না, নাইলে এই অংশটুকু মানে স্কিপ করে দিতাম আর কি এডিট করে। আচ্ছা, তো ডিআর হচ্ছে ডিটেকশন রিস্কটা সরি এর উপরে তো লিখছি, সেটা হচ্ছে অডিটর ইরোর ধরতে না পারার সম্ভাবনা। ঠিক আছে, অডিটর ইরোর ধরতে না পারার সম্ভাবনা, এটাই কি করে অডিটর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো বেশি কাজ করলে কি হবে, কম ডিটেকশন রিস্ক হবে। যদি বেশি কাজ করা হয় অডিটকে নিয়ন্ত্রণ করে ফেলে কিন্তু এই ডিআরটা। কীভাবে, এমনভাবে সব কিছু গুছালোভাবে রেখে দিছে অডিটর ভুলই ধরতে পারছে না। তার মানে কি, বেশি কাজ করছে, বেশি কাজ সমান কি কম ডিআর। আবার এটা উল্টো হইতে পারে, অডিটর অনেক বেশি কাজ করছে এই জন্য কি হয়েছে না, অডিটর তো হবে না, এখানে কাজটা তো করবে হচ্ছে যারা রেসপন্সিবল পার্টি ছিল, তারা কাজ এমনভাবে করছে যে অডিটর ভুল ধরতেই পারছে না। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে আয়ার মানে কি, আয়ার মানে ইনহেরিয়েন্ট রিস্ক যদি হাই হয় তাহলে কি হবে, গুণ এই যে সিআর মানে কি কন্ট্রোল রিস্ক, এটাও যদি হাই হয়। তারপরে আরেকটা আমাদের ছিল কি ডিআর মানে ডিটেকশন রিস্ক, এটা যদি লো হয়, তারপরেও কি এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। তো এখানে দুইটা জিনিস আমরা বলতে পারি যে ইনহেরিয়েন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্ক বেশি হলে কি কমাইতে হবে, ডিআর কমাতে হবে। ডিআর কি ডিটেকশন রিস্ক কমাইতে হবে, কারণ বেশি অডিট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, ডিআর কমাইতে হলে কি করতে হবে, বেশি অডিট ওয়ার্ক করতে হবে, তাইলে ভুলটা ধরতে পারা যাবে। ওকে ফাইন, এরপরে আমরা যাই, এটা মনে হয় অনেক হিজিবিজি একটা বিষয়, তারপর আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, ক্যাজুয়ালভাবে সব কিছু আমি বুঝাই। তো এরপরে আমাদের আসে যেটা আমি বলছিলাম উচ্চারণ করতে সমস্যা হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি জিনিসটা আসলে কি। আমাদের বইয়ে এমন কিছু কমপ্লেক্স বিষয় থাকে বা এমন কিছু জিনিস থাকে অনেক মানে ডেসক্রিপশন টাইপের বর্ণনাত্মক, সেই জিনিসগুলোকে আসলে যেহেতু আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে না,
সেখান থেকে সব কিছুকে বাংলাতে এনে বোঝানো জিনিসটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে পড়ে। তারপরেও চেষ্টা করতেছি আমি, আই ডোন্ট নো আমি কতটুকু পাচ্ছি আর কি। পুরোটাই আপনাদের সাপোর্টের পরে, আপনারা যদি সাপোর্ট করেন, যারা এই সেশনটা করবেন, আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে, যদি আপনারা 5 জন এই ভিডিওটা দেখেন, 5 জনকে কমেন্ট করব, মানে রিকোয়েস্ট করব প্লিজ, আমি এই যে সেশনটা নিচ্ছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে নিতে, প্লিজ আপনি একটু 1 মিনিট সময় করে একটু কমেন্ট করেন। আমার কোনো ভুল থাকলে সেটা পার্সোনালি বলতে পারেন, বা যদি আপনার এই সেশনটা করে 2টা জিনিস শিখতে পারেন, একটা জিনিস শিখতে পারেন, বলতে পারেন, কোনো যদি পরামর্শ দিতে পারেন, তাহলে হয়তো অন্য স্টুডেন্টরা উপকৃত হবে, আমি হয়তো নতুনভাবে নতুন কিছু শিখতে পারবো, শেখাতে পারবো। তো এই জিনিসগুলো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট করেন সবাই, হ্যাঁ। আর ভিডিওটা হচ্ছে যদি আপনারা লাইক দেন তাহলে হয়তো আরও 2-1 জনের কাছে ভিডিওটা চলে যাবে, বা শেয়ার করে দিতে পারেন, আপনাদের উপরে ডিপেন্ড করে। এটাই হচ্ছে আপনাদের কাছে মানে চাওয়া, আর কোনো কিছু না। তো ম্যাটেরিয়ালিটি নিয়ে আমরা কথা বলতে গিয়ে ম্যাটেরিয়ালিটিটাই মুছে ফেলছি। ম্যাটেরিয়ালিটি আসলে কি? আমরা ম্যাটেরিয়ালের শব্দটার সাথে পরিচিত, ইনফরমেশন কিন্তু ম্যাটেরিয়াল হয়। এখন ইনফরমেশন ম্যাটেরিয়াল যদি তার অমিশন বা মিস স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউজারের ইকোনমিক ডিসিশনকে প্রভাবিত করতে পারে। যেমন কি এই পুরো বিষয়টা আমি হচ্ছে বুঝাই, সেটা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালিটি, এইটা কিন্তু হচ্ছে সেট করে কে? অডিটর নিজে। কিসের জন্য? ম্যাটেরিয়ালিটিটা হচ্ছে একটা জাজমেন্টাল বিষয় বা জাজমেন্টের বিষয়। ওকে ফাইন। এরপরে প্ল্যানিং ম্যাটেরিয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, প্ল্যানিং ম্যাটেরিয়ালিটি কি? সাধারণত পিবিটি এর 5% রেভিনিউ এর 0.5 থেকে 1%, আর টোটাল, এটা কিন্তু আপনারা নোট নেবেন, হ্যাঁ। টোটাল অ্যাসেটের, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে টোটাল অ্যাসেটের 1 থেকে 2%, ঠিক আছে। এরপরে আমরা যাই, আরেকটা হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। আচ্ছা, এটার পুরোটা লিখলাম না, আমি শর্টকাট দিয়ে দিলাম, আপনারা তো বুঝতেই পারছেন। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি কি? যে প্ল্যানিং ম্যাটেরিয়ালিটি, যেটা প্ল্যানিং ম্যাটেরিয়ালিটি, এই প্ল্যানিং পিএল ডট 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 পিএল ম্যাটেরিয়ালিটির কী হবে? কথা জড়াই যাচ্ছে, পানি খাওয়ার দরকার ছিল। প্ল্যানিং ম্যাটেরিয়ালিটির 50 থেকে 70%, কিছু মার্জিন রাখার জন্য, এর 50 থেকে 70% কিছু মার্জিন রাখার জন্য। পানি আছে? আচ্ছা, 1 সেকেন্ড। ওকে, আমরা ছিলাম হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা কি? যদি প্ল্যানিং ম্যাটেরিয়ালিটির কত পার্সেন্ট রাখতে হবে? 50 থেকে 75% কিছু মার্জিন রাখার জন্য, হ্যাঁ। এরপরে একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রাইভিয়াল, এটা কি উচ্চারণ করে জানো? থ্রিশোল্ড না দেয়ার সোল্ড, যাই হবে, এর নিচে পড়লে কিন্তু রিপোর্ট হয় না, এর নিচে রিপোর্ট হয় না। মানে ব্যাপার, এই ওয়ার্ডটা হচ্ছে, এমন কিছু ওয়ার্ড আছে না, আমরা নিজেরা যেভাবে উচ্চারণ করি সেটা ভুল হোক বা সঠিক হোক জানি না, এই ওয়ার্ডটা আমার কাছে এমন অনেক বিষয় আছে যেটা সঠিক উচ্চারণ আমি নিজেও জানি না। ওকে, ঠিক আছে। এরপরে এক্সামের জন্য এখানে টিপস হচ্ছে ম্যাটেরিয়ালিটি কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ, দুটাই হতে পারে। ম্যাটেরিয়ালিটি কি হতে পারে? দুইটা হতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ, ঠিক আছে, হ্যাঁ। ম্যাটেরিয়ালিটি কোয়ান্টিটিভ এবং কোয়ালিটি, বানান ঠিক আছে? কোয়ালিটেটিভ
কোয়ালিটেটিভ, মনে হয় ঠিক আছে। একটা হচ্ছে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ, দুইটাই হতে পারে। আর একটা রিলেটিভ আর রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন। রিলেটেড পার্টিটা এটা আমি কি বুঝাই, রিলেটেড পার্টি যদি বোঝাই তাহলে হচ্ছে, মনে করেন আপনার একটা কোম্পানি আছে, আপনার আরও একটা কোম্পানি আছে, 2-3টা আপনার প্রতিষ্ঠান, এই 2-3টা প্রতিষ্ঠানের মধ্যে যে ট্রানজ্যাকশনটা হয় সেটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন। তো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন কোয়ালিটেটিভ ম্যাটেরিয়াল হতে পারে। এই যে যেটা লিখছি কোয়ালিটেটিভ, রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের ম্যাটেরিয়ালিটিটা কি হতে পারে, কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি হতে পারে। ওকে, এখন আমরা আসি একটা কঠিন একটা বিষয়, প্রত্যেকটা বিষয় একটু হিচিবিচি। আরেকটা বিষয়, যেহেতু এখানে রসায়ন পড়তেছি না বা আমরা রসের কিছু পড়তেছি না, ফানি কিছু পড়তেছি না, এর ভিতরে কোনো রসকস নাই, তো এর ভিতরে হাসানোর বা মজা দেওয়ার কোনো কিছু নাই। অনেক বিষয় বোরিং লাগতে পারে, তারপরেও ইজিভাবে বর্ণনা করার জন্য চেষ্টা করছি। ক্যামেরা অন হয়েছে। ওকে, তো অ্যানালিটিক্যাল আপনার বইয়ে তো সঠিক বানান দেওয়াই আছে, আমি একটু ভুলভালভাবে লিখি। প্রসিডিউর কি করে, ওকে ফাইন। তো অ্যানালিটিক্যাল প্রসিডিউর আসলে কি করে, সেটা হচ্ছে আইএসএ 520 অনুযায়ী ব্যবহার হয়। এরপরে কি করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিলেশনশিপ অ্যানালাইজ করা হয়। কি করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিলেশনশিপ অ্যানালাইজ করা হয়। ওকে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিলেশনশিপ অ্যানালাইজ করা হয়। তো এখানে কিছু বিষয় আমাদের একেবারে না জানলেই না, সেগুলো আমরা করি। সেটা হচ্ছে যেমন প্রথমেই কি আছে, কম্পেয়ার কারেন্ট ইয়ার ভার্সেস পিরিয়ড ইয়ার ফিগার। কম্পেয়ার কারেন্ট ইয়ার ভার্সেস পিরিয়ড ইয়ার ফিগার। কারেন্ট ইয়ার মানে হচ্ছে বর্তমান যে বছরটা মানে অডিট করা হবে, সেই অডিট বছর হইতে পারে। তো এই কারেন্ট ইয়ারের সাথে পিরিয়ড ইয়ার বলতে সবসময় পাস্ট বা প্রিভিয়াস ইয়ার বোঝায়। তো পিরিয়ড ইয়ার মানে আগের বছরগুলো আর কি, সেটার সাথে একটা কম্পারিজন করা। কিসের কম্পারিজন, ফিগারের, মানে সেই ফিগার যখনই আসছে শব্দটা, তখন এই পাশে একটা অ্যামাউন্ট, এই পাশে একটা অ্যামাউন্ট, এই দুইটার সাথে কম্পেয়ার করা। ঠিক আছে, এরপরে আরেকটা আসে, সেটা হচ্ছে কম্পেয়ার অ্যাকচুয়াল ভার্সেস বাজেট বানানটা একটু কঠিন, সবাই মনে রাখবেন। আমার মনে হয় বাজেট বানান ঠিক হয়েছে, বাজেট বানান ভুল হওয়ার কথা না, বাজেট বা ফরকাস্ট। তো কম্পেয়ার আমরা প্রথমে কি বললাম, কারেন্ট ইয়ার ভার্সেস প্রিভিয়াস ইয়ার ফিগার। আরেকটা কম্পেয়ার অ্যাকচুয়াল, মানে যেটা আসলে খরচ হয়েছে বা অ্যাকচুয়াল ঘটেছে সেটার সাথে যে বাজেট বা ফরকাস্ট বা এস্টিমেট থাকে। কারণ প্রত্যেক বছরের শুরুতেই দেখা যাচ্ছে একটা বাজেট করা হয় অর্থ বছরের, যে আমার এত টাকা খরচ হতে পারে, সেটা কিসের ভিত্তিতে করা হয়, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে এবং বর্তমান জিনিসপত্রের দাম অ্যানালাইসিস করে। তো আরেকটা জিনিস, অ্যাকচুয়ালটা পাওয়া যায় কখন, যখন ওই পিরিয়ডটা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন আসলে অ্যাকচুয়াল খরচটা বের হয়। আচ্ছা, এরপরে ইন্ডাস্ট্রি রেশিও, হ্যাঁ, ইন্ডাস্ট্রি রেশিও কম্পেয়ার করা। ওকে ফাইন। আরেকটা বিষয় এখানে আমি বলবো, সেটা হচ্ছে প্রিডিকটিভ ক্যালকুলেশন। আচ্ছা, প্রিডিকটিভ ক্যালকুলেশনের ভিতরে এক্সাম্পল যদি আমরা দিই, প্রথমে আসে হচ্ছে গ্রস মার্জিন। ওকে ফাইন। এখন প্ল্যানিংয়ের কাজ কি, রিস্ক এরিয়াগুলো আইডেন্টিফাই করা। প্ল্যানিংয়ের কাজ কি, প্ল্যানিংয়ের কাজ হচ্ছে রিস্ক এরিয়া আইডেন্টিফাই করা। হ্যাঁ, রিস্ক এরিয়া আইডেন্টিফাই করা। আর ফাইনাল স্টেজে
আমি এফএস লিখলাম না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝে নেবে অনেকে। এর এফতে ফাইনাল, হ্যাঁ, ফাইনাল স্টেটে একটা কি করা, ওভারঅল রিভিউ করা, হ্যাঁ। তো রিভিউতে ব্যবহার করা হয়। তো আমি দেখি এই বোর্ডের নিচের লেখাটাও আসছে কিনা। তো আসছে, ফাইন। এখানে এরপরে আমরা যদি যাইতে চাই, তো এখানে আমরা কিছু জিনিস পাইলাম, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি। এখন আমরা আসলে এন্টিটি বুঝতে চাবো যে এন্টিটি কি। হোয়াট ইজ এন্টিটি? এনটিটি। তো এন্টিটি বোঝার জন্য আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে EIROS। এই তো আমরা যে রস খুঁজছিলাম এই পেয়ে গেছি, এই রস, তাই না? আসলে এই রস না, প্রত্যেকটার একটা করে ফুল মিনিং আমরা দিব। প্রথমে হচ্ছে ইতে আমরা দিতে পারি, দিতে পারি এন্টিটি নেচার, তারপরে ওনারশিপ, তারপরে হচ্ছে গভর্নেন্স। ওকে, ফাইন। তো এন্টিটি, নেচার, ওনারশিপ অ্যান্ড গভর্নেন্স। তারপরে হচ্ছে আইতে আমরা দিতে পারি ইন্ডাস্ট্রি ফ্যাক্টর, তারপরে হচ্ছে কম্পিটিশন, তারপরে দেওয়া যাইতে পারে হচ্ছে মার্কেট। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আর্তে কি দিতে পারি আমরা? আর্তে হচ্ছে রেগুলেটরি ইনভায়রনমেন্ট, ওকে, ফাইন। তারপরে হচ্ছে লিগাল রিকোয়ারমেন্ট, ওকে, ফাইন। এই গেল IR। এখন ওতে কি হবে? ওতে হচ্ছে অবজেক্টিভস, তারপরে হচ্ছে বিজনেস রিস্ক। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, আমি হচ্ছে লিখছি না, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের এসতে কি? এসতে হচ্ছে সিস্টেম। কিসের সিস্টেম? সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল, ওকে, ফাইন। সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। তাহলে আমাদের কি গেল? এন্টিটিকে আমরা কিভাবে চিনছি? ইরোস দিয়ে। ইরোসের ভিতরে কি আসছে? ইরোসের ভিতরে আমরা পাচ্ছি ইতে হচ্ছে এন্টিটি, নেচার, ওনারশিপ, গভর্নেন্স। আইতে আমরা জানছি কি? ইন্ডাস্ট্রি ফ্যাক্টর, কম্পিটিশন, মার্কেট, ওকে, ফাইন। তারপরে আরতে হচ্ছে রেগুলাটরি ইনভায়রনমেন্ট, লিগাল রিকোয়ারমেন্ট। ওতে আমরা জানছি অবজেক্টিভ, বিজনেস রিস্ক, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি। তারপরে এসতে জানছি হচ্ছে সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। এখন আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হচ্ছে সোর্সেসের ভিতরে আসলে কি আসছে, সেটা হচ্ছে পিরিয়ডিয়ার, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ইনকোয়ারি, এরপরে হচ্ছে সাইট ভিজিট, তারপরে আপনারা দিতে পারেন ইন্ডাস্ট্রি রিপোর্ট। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বোর্ডস মিনিটস অ্যান্ড মাইনটস, ওকে। এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে হোয়াট ইজ সিগনিফিক্যান্ট রিস্ক আসলে কি আপনারা জানেন। তারপর আমরা একটু ডিসকাশন করি কোনটা সিগনিফিক্যান্ট রিস্ক। আমরা এর আগে IR বলছিলাম, মনে আছে? ইনহেরিয়েন্ট রিস্ক। তো IR, এটা আপনারা শর্টকাটে এভাবে মনে রাখেন, হ্যাঁ, আমি যেভাবে বলছি সেভাবে আপনারা এইভাবেই নোট করে নেবেন। IR যদি আপার ইন্ড এ থাকে, তখন স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। IR যদি আপার ইন্ডে থাকে তখন স্পেশাল অ্যাটেনশন দিতে হবে।
ফ্যাক্টর কি? ফ্যাক্টর নিয়ে আমরা আগে আলোচনা করছি, আবারও বলি যে এটার কিছু ফ্যাক্টর তো আছে। ফ্যাক্টর হচ্ছে কমপ্লেক্সিটি, এরপরে আসে হচ্ছে সাবজেক্টিভিটি, এরপরে হচ্ছে চেঞ্জ, কোনো ধরনের পরিবর্তন আছে কি না, এরপরে হচ্ছে আনসার্টেনিটি, বানান ঠিক আছে কিনা আই ডোন্ট নো, তারপরে হচ্ছে কোনো ফ্রড কেস আছে কিনা, ফ্রড আছে কিনা, ঠিক আছে। গেল কি কমপ্লেক্সিটি, সাবজেক্টিভিটি, চেঞ্জ, আনসার্টেনিটি অ্যান্ড ফ্রড। তো এখানে কিছু বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে নন রুটিন এবং আনইউজুয়াল ট্রানজেকশন আছে কিনা, নন রুটিন, তারপরে হচ্ছে আনইউজুয়াল মানে সচরাচর হয় না এমন কোনো ট্রানজেকশন আছে কিনা, আনইউজুয়াল ট্রানজেকশন। হুট করে কোনো ব্যাখ্যা নেই, দেখলেন আপনি ব্যাংক স্টেটমেন্টে 35 লাখ টাকা নাই, তো এটা তো আনইউজুয়াল ট্রানজেকশন, তাই না। তারপরে বেশি সিগনিফিক্যান্ট রিস্ক, এগুলোতে কিন্তু বেশি সিগনিফিক্যান্ট রিস্ক এসআর দিলাম। হ্যাঁ, যদি নন রুটিন কোনো ট্রানজেকশন হয়, নন রুটিন মানে সচরাচর হচ্ছে না, প্রত্যেক মাসে হুট করে হচ্ছে, এমন ধরনের কোনো যদি ট্রানজেকশন হয়, আনইউজুয়াল হয়, তাহলে সেখানে বেশি সিগনিফিক্যান্ট রিস্ক থাকে। আরেকটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজেকশন, আমি আগেও বলছি, আবার বলি, সেটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজেকশনে সিগনিফিক্যান্ট রিস্ক হিসাবে ট্রেড করবেন। কারণ হচ্ছে বললো যে আমি ওই পার্টির কাছে এই টাকা দিছি, আমাদের প্রতিষ্ঠান টাকাটা গেছে, আমি লোন দিছি বা আমাদের কাছে পাইতো তাই দিছি, এ ধরনের কেসে কিন্তু সিগনিফিক্যান্ট রিস্ক থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার সাপোজ আমি যদি বলি, আপনার একটা বিস্কিট কোম্পানি আছে, আপনার একটা আটার মিলও আছে, তো আপনি আটা হাটে চলছে 50 টাকা কেজি, আপনি বিস্কিট কোম্পানি, আপনি পারচেস করবেন আটা, এই জন্য আটা তো বোঝেন মানে ময়দা, গম, ভুসি, তো আপনি আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসলেন আটা, এনে দেখালেন 150 টাকা কেজি, দেখে আপনি হিউজ একটা কস্ট দেখাই দিলেন, বা আপনি আটার কোম্পানিকে দেখা যাচ্ছে আপনার কাছে পাবে 5,000 টাকা, আপনি তাকে 50,000 টাকা দিলেন, বললেন যে এটা পাইতে পারে। তো এই ক্ষেত্রে রিলেটেড পার্টি ট্রানজেকশনের ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট রিস্ক থেকে যায়। হ্যাঁ, এখন আইএসএ এখানে আবার আসে, আইএসএ 315, ঠিক বলছি তো? হ্যাঁ, আইএসএ 315 আসলে কি বলছে? আইএসএ 315 বলছে সিগনিফিক্যান্ট রিস্ক আইডেন্টিফাই করলে কন্ট্রোলের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইভালুয়েট করতে হবে। কি কি করতে হবে? দুইটা কথা বলছি। আইএসএ 315 বলছে সিগনিফিক্যান্ট রিস্ক যদি আমি আইডেন্টিফাই করি, তাহলে কন্ট্রোলের কি বললাম, কন্ট্রোলের ডিজাইন, হ্যাঁ, কন্ট্রোলের ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন ইভালুয়েট করতে হবে। ওকে, ফাইন। এরপরে আমরা সরাসরি চলে যাব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশনে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন, বাবা চাইছিলাম 1 ঘন্টায় শেষ করব পুরো বই, এখন তো দেখছি টাইম লাগতেছে, এমন হয় ডিসকাস বেশি করে ফেলছি, তাই না? আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন করতে গেলে কিছু জিনিস আমি শর্ট ফর্ম দিই। কোকা কোলা, ঠিক আছে, কোকা কোলা আমাদের সবার পরিচিত। কোকা কোলা বানান কি? VPU, ঠিক আছে, কোকা কোলা, ঠিক আছে। এখন আসি আমরা প্রত্যেকটার ফুল মিনিং জানবো। প্রত্যেকটার ফুল মিনিং যদি আমাদের জানতে হয়, এখানে আমাদের প্রত্যেকটার ফুল মিনিংয়ের প্রয়োজন আছে। প্রথমেই শীতে কি? শীতে হচ্ছে কমপ্লিটনেস, হ্যাঁ, শীতে হচ্ছে কমপ্লিটনেস। ওতে কি? ওতে হচ্ছে অকারেন্স। ওতে কি? ওতে একটু জায়গা করে করে লিখি, অকারেন্স। আর এই শীতে হচ্ছে কার্ট অফ, এতে হচ্ছে অ্যাকুরেসি। ভিতে কি দেবেন? ভিতে দেন হচ্ছে ভ্যালুয়েশন,
ভ্যালুয়েশন, পিতে হচ্ছে প্রেজেন্টেশন, আর ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তো আমরা কি কি পাইলাম? কমপ্লিটনেস, অকারেন্স, কাট অফ, অ্যাকুরেসি, প্রেজেন্টেশন, ভ্যালুয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। কোকা কোলা নাই, কোকা ভিপিউ। এখন আমরা ট্রানজ্যাকশন দেখবো এবং ব্যালেন্স দেখবো। হ্যাঁ, এটা মুছে দিই। এখানে কিছু জিনিস আমরা দেখব, শর্ট ফর্ম তো লিখছিলাম, আপনাদের মনে আছে। যখন আপনি একটা ট্রানজ্যাকশন বানানো ভুল চলে যাচ্ছে, এর অবস্থা। আচ্ছা, আপনারা বানান ভুলগুলোকে শুদ্ধ করে নিন। দেখি আরও কলম আছে, এই কলমটায় বেশি লেখা হয়ে যাচ্ছে। ট্রানজ্যাকশন, এখানে ট্রানজ্যাকশন দেখতে গেলে আপনারা প্রথমে দেখবেন ও হয়েছে কিনা, ওতে কি ও হয়েছে কিনা, মানে অকারেন্স হয়েছে কিনা। তারপরে কি কমপ্লিটনেস সব আছে কিনা। তারপরে অ্যাকুরেসি, কমপ্লিটনেস বলতে বোঝাই হচ্ছে সব আছে। ট্রানজ্যাকশন, প্রথমে ট্রানজ্যাকশন, অকারেন্স মানে হয়েছে, কমপ্লিটনেস মানে সব আছে, তারপরে কি অ্যাকুরেসি মানে সঠিক কিনা। তারপরে হচ্ছে সিতে আমরা পড়লাম কাট অফ, মানে সঠিক পিরিয়ড কিনা। তারপরে আমরা আরেকটা জিনিস আছে ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লাসিফিকেশন মানে ঠিকঠাক ভাগ হয়েছে কিনা। এরপরে ব্যালেন্স যদি আপনি যান, ব্যালেন্সের কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে এক্সিস্টেন্টটা কি আছে কিনা, আসলে অস্তিত্ব আছে কিনা। তারপরে হচ্ছে রাইট অ্যান্ড অব্লিগেশন। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম এখানে সিতে, সেটা হচ্ছে এখানেও আসবে, সেটা হচ্ছে কমপ্লিটনেস, সব আছে কিনা। এরপরে হচ্ছে ভ্যালুয়েশন, আপনারা জানেন অনেকে ল্যান্ড ভ্যালুয়েশন করে, যে কতটুকু মূল্য বা কত টাকা সম্পদ তার কাছে আছে। ভ্যালুয়েশন বলতে সঠিক মূল্য বোঝায়। ওকে, ঠিক আছে। তো আমাদের এই গেল মোটামুটি। এরপরে আমরা সরাসরি সেশন 3-তে চলে যাব। সেশন 3-তে আমাদের এই পর্যন্ত আমরা চ্যাপ্টার 1, 2, 3, 4 আমরা ডিসকাস করে ফেলছি। আমরা এখন চ্যাপ্টার 5 থেকে 9 এক সেশনে শেষ করব। আমি পুরো সেশনটা ওয়ান শটে নিচ্ছি। তো আসলে একটা ভিডিও এডিট করা, রেকর্ড করা অনেক সময় বা প্রসিডিওর ব্যাপার, এত সময় আমার না। যেভাবে আমি রেকর্ড করছি এভাবে আপলোড করে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, তো আমাদের সেশন 3 আমি 4টা সেশনে ভাগ করছিলাম এটাকে, হয়তো কিরে কলম। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড বিজনেস সিস্টেম। ঠিক আছে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড বিজনেস সিস্টেমে যদি আমরা ডিসকাস করতে চাই, তাহলে দেখি একটু এখানে আমাদের কি কি আছে। ওকে, ইন্টারনাল কন্ট্রোলের 5টা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, 5টা কম্পোনেন্ট কি? 5টা কম্পোনেন্ট সিও এসও। এখন আমরা দেখি এটাকে আমরা 4টা শর্ট ফর্মে মনে রাখবো, সেটা হচ্ছে CRCIM। কি হলো? ক্রিম না, সিআর সিম এমন হইতে পারতো, এখানে আরেকটা আই থাকলে সিআরসিমই হয়ে যেত। যাই হোক, আমরা দেখি সিতে আমরা কন্ট্রোল ইনভাইরনমেন্ট বুঝবো। সিতে কি বুঝবো? কন্ট্রোল ইনভাইরনমেন্ট। সিতে কন্ট্রোল ইনভাইরনমেন্টটা কি? টোন অ্যাট দ্য টপ। কন্ট্রোল ইনভাইরনমেন্ট কি?
টোন অ্যাট দ্য টপ মানে হচ্ছে ম্যানেজমেন্টের মনোভাব, টোন অ্যাট দ্য টপ কি ম্যানেজমেন্টের মনোভাব, কন্ট্রোল এনভায়রনমেন্ট। এরপরে আসে আরতে কি, আরতে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে, এই যে ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্টকে শর্টকাটে MGT লিখলাম আমি, এভাবেই লেখে আর কি। তো ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে রিস্ক আইডেন্টিফাই করে, ম্যানেজমেন্ট হাউ আইডেন্টিফাই রিস্ক। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কমিউনিটি ট্যাব কিন্তু ওপেন আছে। আপনারা কমিউনিটিতে পোস্ট করেন না কেন, কমিউনিটিতে আপনারা পোস্ট করবেন। চাইলে যে ক্লাসের লেকচার শিটটা বা ক্লাস সেশনটা আপনারা করতেছেন, এটা যে লেকচার শিট হবে সেটাও চাইলে আপনারা ওইখানে হচ্ছে পোস্ট করতে পারেন। আপনাদের মতামত বা যে কোনো কিছু কমিউনিটিতে আপনারা ফেসবুকে যেভাবে পোস্ট করেন ওইভাবে পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এছাড়া যত ধরনের PDF, লেকচার শিট, ম্যানুয়াল, বই প্রয়োজন সব কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে CA ড্রিমার বাংলাদেশ। এটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে নর্মালি হচ্ছে কমিউনিটি ট্যাবের পোস্টেও দেওয়া থাকে, বা হচ্ছে চ্যানেলের যদি আপনি বায়োতে যান অ্যাবাউট সেকশনে, সেখানে হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, আপনারা অ্যাড হয়ে যাবেন। খুঁজে না ফেলে ভিডিওতে কমেন্ট করবেন, লিঙ্ক দিয়ে দিব। ওকে, তারপরে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট পাইলাম। এরপরে হচ্ছে কন্ট্রোল, কলম সিতে হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটি কি, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল এভাবেই লিখলাম। কিবোর্ডে কি দেওয়া থাকে, এটাই দেওয়া থাকে, এভাবে লিখলাম। হ্যাঁ, কন্ট্রোল অ্যাক্টিভিটিসটা কি, অ্যাকচুয়াল কন্ট্রোল যা আছে। কন্ট্রোল অ্যাক্টিভিটি কি, যে অ্যাকচুয়াল কন্ট্রোল যা আছে, এটাই হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটি। এরপরে আমাদের আসে হচ্ছে এই যে আইতে কি, আইতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা ওয়ার্ডই আসছে, সেটা হচ্ছে কি ইনফরমেশন। আমাদের ICT শব্দের সাথে অনেক পরিচিত আছে। তো আইতে দুইটা শব্দ আসবে, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। সঠিক তথ্য সঠিক মানুষের কাছে, যেই তথ্যটা যার প্রয়োজন তার কাছে না থেকে ভুল মানুষের কাছে গেলে তো সেটা সমস্যা। তো এইটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বলতে এটাই বোঝাচ্ছে যে সঠিক তথ্য সঠিক মানুষের কাছে থাকলে কি হবে, রিস্ক থাকবে না। সঠিক তথ্য সঠিক মানুষ, তাহলে রিস্ক থাকবে না। ভুল মানুষের কাছে গেলে কি হবে, রিস্ক হয়ে যাবে। ওকে ফাইন, এখন আমাদের বাকি আছে। এমতে কি, এমতে কি আপনারা জানেন, কমেন্ট করেন। এমতে হচ্ছে মনিটরিং। মনিটরিংটা কি, মনিটরিং হলো হচ্ছে কন্ট্রোল ঠিকভাবে কাজ করছে কিনা, কন্ট্রোলের কাজ চেক, যে কন্ট্রোল ঠিকভাবে কাজ করছে কিনা। এই গেল আমাদের। এরপরে আমরা ডিসকাস করব কন্ট্রোলের ধরন নিয়ে। হ্যাঁ, কন্ট্রোলের ধরন নিয়ে আমরা ডিসকাস করি। আশা করি ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেছি, কে কি কাজ করে সব নিয়ে ডিসকাশন করছি। এখন আমরা দেখি যে আসলে কন্ট্রোলের কি ধরন আছে, সেগুলো আসলে কি। তো কন্ট্রোলের ধরন নিয়ে আমরা যদি ডিসকাস করি, প্রথমে আসে প্রিভেন্টিভ। ডিটেকটিভ অ্যান্ড কারেক্টিভ। কন্ট্রোলের ধরন কয়টা নিয়ে আমরা ডিসকাস করব, তিনটা। একটা হচ্ছে প্রিভেন্টিভ মানে কি, মানে কি আগে, প্রিভেন্টিভ মানে কোনো ভুল হওয়ার আগে যদি কোনো ধরনের ইরোড ধরা যায় সেটা হচ্ছে প্রিভেন্টিভ কন্ট্রোল। এরপরে আসে হচ্ছে ডিটেকটিভ কন্ট্রোল, যে কন্ট্রোল মানে ভুল হওয়ার পরে যদি ধরে। আরেকটা হচ্ছে কারেক্টিভ, ভুল ধরার পরে যে ঠিক করে। এটা তো নর্মালি হয়। একটা হচ্ছে কি, একটা ভুল হওয়ার আগে সংশোধন করে, একটা ভুল হওয়ার পরে ধরে, আরেকটা হচ্ছে কি ভুল হওয়ার আগেই ভুলটাকে শুধরে নেয়। তো তিনটা পাইলাম আমরা, একটা কি প্রিভেন্টিভ, একটা হচ্ছে ডিটেকটিভ, আর একটা হচ্ছে কারেক্টিভ।
ওকে ফাইন। প্রিভেন্টিভ, ডিটেকটিভ এবং কি কারেক্টিভ, তো আমি তো ডিসকাস করেই দিছি। এরপরও বলি, সেটা হচ্ছে উদাহরণগুলো আমি দিতে পারি। একটা হচ্ছে যেমন পাসওয়ার্ড প্রোটেকশন। যদি পাসওয়ার্ডটা আগে থেকেই প্রোটেকশন করে রাখা হয়, একটা ভালো পাসওয়ার্ড দেওয়া হয়, তাইলে তো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এটা ভুল হওয়ার আগেই রোধ করা যায়। তারপরে হচ্ছে অথরাইজেশন শব্দের সাথে আমরা সবাই পরিচিত। অথরাইজেশন বিফোর কি পেমেন্ট। কোনো পেমেন্ট করার আগে আসলে অথরাইজেশন আছে কিনা, পেমেন্ট করার আগে যার দেখা যাচ্ছে ব্যাংকের সিল বা সাইন রয়েছে, তাকে ফোন দিয়ে জেনে নেওয়া যে আসলে এটা ঠিক মানুষ হচ্ছে অথরাইজ করছে কিনা। এই গেল প্রিভেন্টিভ। এরপরে হচ্ছে ডিটেকটিভ, সেটা হচ্ছে ভুল হওয়ার পরে ধরে। কীরকম ভুল হওয়ার পরে ধরে কি করে, যেমন হচ্ছে কি ব্যাংক রিকনসিলেশন, এরপরে হচ্ছে ভ্যারিয়েন্স অ্যানালাইজ। ওকে ফাইন। এরপরে হচ্ছে কারেক্টিভটা কি হচ্ছে ইরর হওয়ার পরে ঠিক করা। যেমন কি সবসময় কি রাখা, ব্যাকআপ রাখা, সিস্টেম ব্যাকআপ রাখা। হয়তো আপনার আগে কোনো ভুল হয়ে সব ডাটা হারাই গেছে, পরবর্তীতে আপনি ডাটা রাখার জন্য ব্যাকআপ সিস্টেম রাখলেন বা ইরর কারেকশন প্রসিডিউর। যাই হোক, এই গেল আমাদের কন্ট্রোলের ধরন। এখন আমরা যদি কন্ট্রোল অ্যাক্টিভিটিসের কথা বলি, তাহলে কন্ট্রোল অ্যাক্টিভিটিসে কী কী থাকে? কন্ট্রোল অ্যাক্টিভিটিসের শর্ট ফর্মও সিএ হয়ে গেল। তো যাই হোক, কন্ট্রোল অ্যাক্টিভিটিসে কী কী থাকে, এখানে একটা বিষয় অলরেডি বলে দিছি, সেটা হচ্ছে কি অথরাইজেশন অ্যান্ড অ্যাপ্রুভাল। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটি, সেগ্রিগেশন অফ ডিউটিস। হ্যাঁ, সেগ্রিগেশন অফ ডিউটি, এটা শর্টকাটে SOD। সেগ্রিগেশন অফ ডিউটি একটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল কি সেফটি বা লক। এই গেল। এরপরে হচ্ছে আরেকটা থাকে কি রিকনসিলেশন। এই যে রিকনসিলেশন পুরো বানানটা। এরপরে হচ্ছে আইটি কন্ট্রোলে কি থাকে? আইটি কন্ট্রোলে থাকে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে অ্যাক্সেস লগস। এই গেল আমাদের কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এরপরে আমরা সরাসরি চলে যাই, সেটা হচ্ছে রেভিনিউ সিস্টেম কন্ট্রোল, চ্যাপ্টার 6। আমাদের চ্যাপ্টার 5 অলমোস্ট শেষ, এখন আমরা চ্যাপ্টার 6-এ চলে যাই। রেভিনিউ কন্ট্রোল সিস্টেমটা আসলে কি? একটা হচ্ছে অর্ডার রিসিভ করা, যে অথরাইজ ক্রেডিট চেক করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আসে হচ্ছে অর্ডার রিসিভ করতে গেলে কি লাগবে? অর্ডার রিসিভে অথরাইজ ক্রেডিট চেক। ওকে ফাইন। এরপরে গুড ডেসপাচ আরেকটা হচ্ছে ডেসপাচ নোট তৈরি করতে হবে। হ্যাঁ, ডেসপাচ নোট। এরপরে আসে হচ্ছে ইনভয়েস রেজিস্টটা কি করতে হবে? GDN এর সাথে ম্যাচ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে ক্যাশ রিসিভ হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস ম্যাচ করা। রেমিটেন্স অ্যাডভাইস
ম্যাচ করা। আচ্ছা, এই পয়েন্টগুলোতে আসলে ডিসকাশনের কোনো কিছু নাই, এজন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি, আপনারা পয়েন্টগুলো হচ্ছে লিখে নেবেন। আমি ব্যাখ্যাটা পাশেই লিখে দিচ্ছি। এখন আরেকটা বলি, এটা আমি ব্যাখ্যাটা আর বলছি না, এটা আমি ব্যাখ্যাটা বলি লিখছি না। এটা হচ্ছে এজ রিসিভেবল লিস্ট। এজ রিসিভেবল লিস্ট, এজ রিসিভেবল লিস্টটা কী করবেন আপনারা, রিভিউ করবেন। এটা রেগুলার রিভিউ করবেন, রেগুলারলি রিভিউ। হ্যাঁ, এটা রেগুলারলি রিভিউ করতে হবে। এজ রিসিভেবলটা কী করতে হবে, রেগুলারলি রিভিউ করতে হবে। এজ রিসিভেবলটা কি, যে এজিংটা তৈরি করে আসলে কতদিন টাকাটা পাও না, কত দিনের ভিতরে আসলে এই টাইম ফ্রেমটা, এক ধরনের টাইম ফ্রেম, কতদিন পাওনা আছে। এখন এখানে কি রিস্ক কোনগুলো, আচ্ছা কি রিস্ক তো আপনারা বোঝেন, কি মানে হচ্ছে আমরা নর্মালি প্রধান বুঝতে থাকি। হ্যাঁ, কি মানে এখানে কিন্তু চাবি না। তো কি রিস্ক হচ্ছে রেভিনিউ ওভার স্টেটমেন্ট, রেভিনিউ ওভার স্টেটমেন্ট। রেভিনিউ ওভার স্টেটমেন্টটা কি, যে কমপ্লিটনেস ঠিক থাকলেও অকারেন্স মিস হইতে পারে। এটা হচ্ছে ইরিসকভারেবল ডেপ্ট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাই পরবর্তীতে, আমাদের পরবর্তী টপিক, আপনারা এটা লিখে নেন। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব পারচেজ সিস্টেম কন্ট্রোলে। পারচেজ সিস্টেম কন্ট্রোল, চ্যাপ্টার 7। পারচেজ সিস্টেম কন্ট্রোল। পারচেজ সিস্টেম কন্ট্রোলে কি হয়, প্রথমে হচ্ছে পারচেজ রিকুইজিশন হয়, পারচেজ রিকুইজিশন হবে। তারপরে কি হবে, এই যে পারচেজ রিকুইজিশন হলো, সেটা আসলে অথরাইজ হয়েছে কিনা। অথরাইজ মানে তো বোঝেন, অথরাইজ মানে হচ্ছে কি করা। আপনারা কমেন্ট করবেন যে অথরাইজ মানে কি, বারবার অথরাইজ কথাটা আসছে, আপনারা কমেন্টে একটা প্রশ্ন দিলাম যে অথরাইজড কি, এটা আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে 2 নম্বরে হচ্ছে প্রথমে পারচেজ রিকুইজিশন হলো, তারপরে পারচেজটা অথরাইজ হলো। এখন কি তৈরি হবে, একটা পিও তৈরি হবে। পিও মানে কি, পিও মানে হচ্ছে পারচেজ অর্ডার। তারপরে পারচেজ অর্ডারটা কি হবে, অথরাইজ সাপ্লায়ারদের জন্য পারচেজ অর্ডার হবে। এই যে অথরাইজ সাপ্লায়ার অনলি। ঠিক আছে, এরপরে দেখি আমরা, এরপরে হচ্ছে গুড রিসিভ হবে, যে অর্ডারটা হয়েছে সেটা রিসিভ হবে, গুড রিসিভড। তারপরে আমাদের কি করতে হবে, জিআরএন তৈরি করতে হবে। ওকে, এখন এরপরে আসি, এরপরের প্রসিডিউর হচ্ছে ইনভয়েস রিসিভড হওয়ার পর কি করতে হবে, এই যে পিও, আগেই বলছিলাম পিও মানে কি, পারচেজ অর্ডার। তারপরে যে জিআরএন তৈরি করা হবে, সেই জিআরএন এর সাথে কয়টা 3 ওয়ে ম্যাচ করতে হবে। কয়টা ওয়ে ম্যাচ, 3 ওয়ে ম্যাচ। ওকে ফাইন। এরপরে হচ্ছে একদম ফাইনাল স্টেপ হচ্ছে পেমেন্টে এসে কী করতে হবে, অথরাইজ অ্যান্ড চেক সিগনেটারি আলাদা হবে। হ্যাঁ, অথরাইজ, আরেকটা হচ্ছে চেক সিগনেটরি। অথরাইজেশন এবং চেক সিগনেটারাইজেশন আলাদা করতে হবে। এখন এখানে কি রিস্ক আছে, সেটা হচ্ছে পারচেজ আন্ডার স্টেট করা হয়, কাট অফ করা হয়। কে রিস্কটা কি, কে রিস্কটা আমি লিখে দিই, সেটা হচ্ছে পারচেজ আন্ডার স্টেট করা হয় কিসের মাধ্যমে, কাট অফের মাধ্যমে। ঠিক আছে, কাট অফের মাধ্যমে, বা ভিক্টোরিয়াস পারচেজ পেমেন্ট টু গোস্ট সাপ্লায়ার, এটা হইতে পারে।
মনে করেন এমন, ওই যে একটু আগে বলছিলাম, এমন জোনারে মানে পেমেন্ট করছে যার কাছ থেকে কোনো সাপ্লাই নিইনি, কোনো প্রোডাক্টই নিইনি, বা ওই ধরনের মানুষ আসলে এক্সিস্টই করে না। আপনি যেহেতু অডিটে যাচ্ছেন, আপনি কি দেখছেন? ডকুমেন্ট দেখছেন, বাট আপনি তো আসলে অকারেন্সগুলো ঘটছে কিনা দেখতে পারছেন না। তো এখানে যে জিনিসটা ঘটতে পারে সেটা হচ্ছে গোস্ট সাপ্লায়ার, মানে যারা অস্তিত্ব নেই বা নামহীন, লামসাম, কারোর কাছে কোনো পেমেন্ট করছে কিনা। ওকে, এখন আমরা যাই চ্যাপ্টার 8-এ। এটা হচ্ছে এমপ্লয় কস্ট কন্ট্রোল, চ্যাপ্টার 8। আমাদের কতক্ষণ রেকর্ড চলছে? ওকে, 1 ঘন্টা 10 মিনিটে আছি আমরা। আপনারা যদি প্রথম থেকে কেউ 1 ঘন্টা 10 মিনিটে থেকে থাকেন, তাকে থ্যাংক ইউ। এখন আছি আমরা এমপ্লয় কস্ট কন্ট্রোল। এমপ্লয় কস্ট কন্ট্রোল। এমপ্লয় কস্ট কন্ট্রোলটা কি? একটা হচ্ছে ঘোস্ট এমপ্লয় রোধে এইচআর ও পেরোল আলাদা হতে হবে। হ্যাঁ, ঘোস্ট এমপ্লয় কি? একটু আগেই আমি ঘোস্ট সাপ্লায়ার বললাম। ঘোস্ট এমপ্লয়টা হচ্ছে চাকরি করে না কিন্তু বেতন পায়। ঘোস্ট এমপ্লয় রোধে যিনি বেতন দেয় এবং যিনি নিয়োগ দেয়, এই দুইটা ব্যক্তি কী হতে হবে? আলাদা হতে হবে। ঘোস্ট এমপ্লয় রোধে এইচআর ও পেরোল আলাদা, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে যতজন হচ্ছে এমপ্লয় নতুনভাবে নিয়োগ পাবে বা কেউ চাকরি থেকে বহিষ্কার হবে, সবার জয়নিং লেটার বা টার্মিনেশন এইচআর দ্বারা অথরাইজ হতে হবে। হ্যাঁ, আর নিউ এমপ্লয় বা টার্মিনেশন এমপ্লয়, যাই হোক, কী হতে হবে? অথরাইজ বাই এইচআর। ওকে, এরপরে আসে পে রেট চেঞ্জ। যদি কারুর বেতন বাড়ে বা কমে, এটা হচ্ছে পে রেট চেঞ্জেস কী হতে হবে? অথরাইজ বাই এইচআর দ্বারা অথরাইজ হতে হবে। আর এই পে রেট চেঞ্জটা হচ্ছে শুধু এইচআর দ্বারা অথরাইজ হলে হবে না, এখানে অথরাইজ বাই ম্যানেজমেন্ট। কারোর বেতন বাড়া কমা কোনো পে রেট চেঞ্জ হলে সেটা অবশ্যই ম্যানেজমেন্টের অবগত থাকতে হবে। আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি? ওভার টাইম। ওভার টাইমটা কী হতে হবে? ওভার টাইম কার দ্বারা অথরাইজ হইতে হবে? অথরাইজ সুপারভাইজার থাকতে হবে। এই যে অথরাইজ কি থাকতে হবে? অথরাইজ সুপারভাইজার দরকার। ওকে, ফাইন। এরপরে আসে হচ্ছে পেরোল ক্যালকুলেশন। পেরোল ক্যালকুলেট কি করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট রিভিউ থাকতে হবে। পেরোল ক্যালকুলেশনে একটা দেখা যাচ্ছে শুধুমাত্র একজনেই হিসাব নিকাশ করলো, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু যে হিসাব নিকাশ করবে সেই যেন অথরাইজেশন না দেয় উপর মহল থেকে বা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে অথরাইজেশন অনেক সময় নেয়। তো এইটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হতে হবে। হ্যাঁ, ওকে, ফাইন। এখন গেল আমাদের পে স্লিপস। এমপ্লয়কে পে স্লিপ মানে হচ্ছে বেতনটা, এটা বর্তমানে ব্যাংকিং স্যালারি হয়ে থাকে বেশিরভাগে, সরাসরি পাঠাতে হবে। সরাসরি পাঠানো মানে এগুলোতে কোনো মাধ্যম রাখতে বলছে না, সরাসরি বেতনগুলো এমপ্লয়ীদের হাতে দিতে বলছে, সেটা ব্যাংকিং চ্যানেল হোক বা ক্যাশে হোক, যেভাবে হোক, কোনো মাধ্যম না রেখে। ওকে, এখন আমাদের সেগ্রিগেশন কিছু ডিউটি আছে, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিছি, যে সেগ্রিগেশন ডিউটিস ইন পেরোল। সেটা কি? যে পেরোল প্রিপেয়ার করে, মানে বেতনের ইয়েটা মাস গেলে তৈরি করে, সে পেমেন্ট অথরাইজ করতে পারবে না। যেমন হচ্ছে অ্যাকাউন্টেন্ট যদি বা অ্যাকাউন্টস ম্যানেজার যদি এটা তৈরি করে সবার বেতনের, সেইটা অথরাইজেশন দিতে পারবে না। ওকে, এখন আসি আমরা ইন্টারনাল অডিট ভার্সেস এক্সটার্নাল অডিট। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চলে আসছি আমাদের চ্যাপ্টার 9-এ। ইন্টারনাল
অডিট ভার্সেস এক্সটার্নাল অডিট। আচ্ছা, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল আমরা বিষয়টা বুঝি। সেটা হচ্ছে ইন্টারনাল অডিটটা করা হয় কিসের জন্য? ম্যানেজমেন্টের জন্য। কাদের জন্য? ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট চেক করে দেখে যে ওভারঅল যা কিছু অপারেশন চলছে এভরিথিং ঠিক আছে কিনা। তো ইন্টারনাল অডিট ওয়ান কাইন্ড অফ ম্যানেজমেন্ট রিপোর্ট, বাট এক্সটার্নাল অডিট হচ্ছে যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের জন্য, যে আসলে কোম্পানির অভ্যন্তরীণ পরিস্থিতি বা আর্থিক অবস্থা বর্তমানে কি সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটে উঠে আসে, যে কোম্পানি কত টাকা প্রফিট জেনারেট করছে, আসলে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা রেভিনিউ হচ্ছে, সব কিছু উঠে আসে এক্সটার্নাল অডিটে বা স্ট্যাটুটরি অডিটে। আর সিএ ফার্ম বা অডিট ফার্ম কী করে? এক্সটার্নাল অডিট করে। আর ইন্টারনাল অডিট কে করে? কোম্পানির নিজস্ব লোকজন করে। তো এইটা আসলে কি করে ইন্টারনাল অডিটে? ম্যানেজমেন্ট টুল, হ্যাঁ, ইন্টারনাল অডিটটা ম্যানেজমেন্ট টুল। এরপরে হচ্ছে বোর্ড বা অডিট কমিটিকে রিপোর্ট করে। ও যে বোর্ড থাকে ওদের, বোর্ড বা ইন্টারনাল অডিট টিমকে কি করে? অবগত করে বা রিপোর্ট দেয়, রিপোর্ট করে। বাট এক্সটার্নাল অডিটটা কি করে? শেয়ার হোল্ডারদের রিপোর্ট করে। ওকে, ফাইন। এরপরে পুরো বিজনেসের অপারেশন, আগেই বলছি যে ইন্টারনাল অডিট কী করে? পুরো বিজনেসের পুরো অপারেশন, অভ্যন্তরীণ সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে। বাট এক্সটার্নাল অডিটে কী করে? শুধুমাত্র ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রদান করে। কি করে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিষয়গুলোই দেখভাল করে, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনলি। ঠিক আছে। এরপরে এটা কারা করে? ইন্টারনাল অডিটটা করে হচ্ছে কোম্পানির লোক। বাট এক্সটার্নাল অডিটটা কে করে? এই যে শেয়ার হোল্ডার হচ্ছে অ্যাপয়েন্ট করে। এটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট তৈরি হয় এবং সিএ ফার্মকে, বেশিরভাগ ক্ষেত্রে সিএ ফার্মই তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা এক্সটার্নাল অডিট করে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দেয়। তো অ্যাপয়েন্টেড করে শেয়ার হোল্ডাররা বা কোম্পানির, সোজা কথায় মালিক, চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর যাই বলা হোক, আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত বোঝেন। তো এইটা হচ্ছে ভলেন্টারি টাইপের, মানে কোনো ধরনের গভর্নেন্স কোড এখানে মেনটেন করা হয় না। আর এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে স্ট্যাটুটরি বা সংবিধিবদ্ধ। এটা কি করে? ল বাধ্য করে যে সব কিছু ল অনুযায়ী, ল মেনে চলছে কিনা। আচ্ছা, তো ইউকের যে কর্পোরেট গভর্নেন্স কোড সেটা বলছে কি, ইন্টারনাল অডিট যদি না থাকে তাহলে অ্যানুয়ালি রিকনসিডার করতে হবে। ওকে, ফাইন। এর পরবর্তীতে বিষয়তে আমরা যেটা যাব, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। আমরা একদম শেষের সেশনে চলে আসছি। আমরা এবার চ্যাপ্টার 10 থেকে 16 পর্যন্ত আমরা শেষ করব ইনশাল্লাহ। চ্যাপ্টার 11 সেটা হচ্ছে অডিট এভিডেন্স। অডিট এভিডেন্স কি? অডিট এভিডেন্স মানে কি? সাফিসিয়েন্ট বা এনাফ কোয়ান্টিটি বা অ্যাপ্রোপ্রিয়েট বা রিলেভেন্ট প্লাস রিলাইবিলিটি, হ্যাঁ। অডিট এভিডেন্স আচ্ছা, এখানে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে সাফিসিয়েন্ট
আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা নর্মালি এই দুইটা ওয়ার্ডকে সিমিলার মনে করি, মানে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, অ্যাপ্রোপ্রিয়েট মানে পর্যাপ্ত, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সাফিসিয়েন্ট মানে হচ্ছে এনাফ কোয়ান্টিটি, আর অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে রিলেভেন্স প্লাস রিলাইবিলিটি। দুইটা কিন্তু এখানে মিনিংস দুই রকম আসছে, এটা আমরা একটু মনে রাখবো। তো এভিডেন্স রিলাইবিলিটি বেশি কম হইলে আসলে কি হয় দেখি। এভিডেন্স রিলাইবিলিটি বেশি রিলায়েবল কম রিলায়েবল। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এক্সটার্নাল বা থার্ড পার্টি কারা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য এবং কারা কম বিশ্বাসযোগ্য। এখানে যখন এক্সটার্নাল বা থার্ড পার্টি আসবে, একটু আগে আমরা যেটা বললাম যে এক্সটার্নাল অডিটর বা থার্ড পার্টি অডিটর, তো এক্সটার্নাল অডিটর সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য কি? এক্সটার্নাল থার্ড পার্টি। এরপরে হচ্ছে অডিটর নিজে যা তৈরি করে, অডিটর নিজে যা তৈরি করে, অডিটর নিজে যা তৈরি করে কিভাবে? ফিজিক্যাল ইন্সপেকশন, ওকে। এরপরে আসে ক্লায়েন্ট পেপার। এক্সটার্নাল কনফার্ম হলে ভালো। এখন আমরা কম আর বেশিতে যেহেতু আছি, ক্লায়েন্ট যেটা প্রিপেয়ার করবে সেখানে কি হইতে পারে? অনেক ভুল থাকতে পারে বা ম্যানিপুলেশন থাকতে পারে। তো সেক্ষেত্রে সেটা কি? এক্সটার্নাল যদি কনফার্ম হলে ভালো। ওরাল এভিডেন্স সবচেয়ে কম। এখানে আমরা বেশির কথা বললাম, বেশি হচ্ছে এই দুইটা, আর সবচেয়ে কম যদি আমরা বলি, কমের ভিতরে আসে হচ্ছে ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স। আচ্ছা, এভিডেন্স বললে সবসময় লিখিত জিনিসকে আমরা এভিডেন্স হিসাবে মনে করি। কোনো ধরনের সার্টিফিকেট বা কোনো ধরনের স্টেটমেন্ট যখন দিচ্ছে সেটা সবচেয়ে ভালো এভিডেন্স। মৌখিকভাবে কোনো কিছু বলছে সেটা বিশ্বাসযোগ্য না, বা মুখের কথা মানুষের পরিবর্তন হইতে পারে। তো এখানে কিছু বিষয় আসছে শর্ট ফর্ম। আমি শর্ট ফর্মের সাথে সাথে ফুল মিনিংগুলো বলে দিব, আপনারা লিখে নেবেন। আমি আর লিখছি না, আমি অলরেডি ঘেমে গেছি এই ঠান্ডার দিনে। তো IRAPRE, IRAPRE, হ্যাঁ, IRAPRE। এখন আমরা আসি আইতে কি? আইতে হচ্ছে ইন্সপেকশন, আরতে হচ্ছে রিক্যালকুলেশন। আইতে কি? আইতে হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন কি আমি বললাম, অডিটর নিজে যা তৈরি করে ফিজিক্যাল ইন্সপেকশন। আর আরতে কি? আরতে হচ্ছে রিক্যালকুলেশন। এতে কি? এতে হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি? এর আগে আমরা ডিসকাস করছি। আর তারপরে আসে হচ্ছে ইনকোয়ারি। আবার ইতে আসে আরেকটা হচ্ছে এক্সটার্নাল কনফার্মেশন। আর পিতে কি? পিতে হচ্ছে পারফরমেন্স, হ্যাঁ। আরতে হচ্ছে রিপারফরমেন্স। ওকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা লিখে নিন। এখন আমরা যাই স্যাম্পলিং করা। স্যাম্পলিং নিয়ে এর আগে আমরা কথা বলছি, সেটা হচ্ছে কখন? যখন চ্যাপ্টার 1-এ আমরা ছিলাম যে অ্যাসুরেন্স কেন অ্যাবসোলিউট হতে পারে না, তার অন্যতম কারণ হচ্ছে স্যাম্পলিং করা। বাট স্যাম্পলিং করতে গিয়ে কিছু রিস্ক ফ্যাক্টর থেকে যায়, আমরা সেগুলো নিয়ে এখন ডিসকাস করব। আপনারা কেউ কি কখনো স্যাম্পলিং করছেন? কমেন্টে জানাবেন। স্যাম্পলিং দুই ভাগ করা যায়।
স্যাম্পলিং হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। স্ট্যাটিক্স মানে হচ্ছে পরিসংখ্যান, সেই স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। আরেকটা হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল। আচ্ছা, বানানটা একটু হেজিবেজি আছে। তো স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং কিভাবে করা হয় সেটা হচ্ছে র্যান্ডম সিলেকশন, যেটা আমি বললাম যে আমার যেটা পছন্দ আমি যে কোনোটা আমি বেছে নিলাম। তো র্যান্ডম সিলেকশন করলাম, সিলেকশন করে আমি কি পেলাম, একটা রেজাল্ট পাইলাম। সেই রেজাল্টকে কি করা যায়, যাতে এক্সট্রাপোলেট করা যায়, কি করা যায়, এক্সট্রাপোলেট করা যায়। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে অবজেক্টিভ থাকে। বাট নন স্ট্যাটিক্যালে কি থাকে, নন স্ট্যাটিক্যাল হচ্ছে জাজমেন্ট বেস, তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা, এটা তাইলে এটা কি করা যাবে না, করা যায় না, এক্সট্রাপোলেট করা যায় না। ওকে ফাইন। এরপরে এটা যেহেতু অবজেক্টিভ, আমরা যখন ভয়েস করছি ন্যারেশন, তো ভয়েসে আমরা কি দেখতাম, দুইটা জিনিস, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দুইটা যেহেতু একটার বিপরীত আরেকটা, তো এখানে অবজেক্টিভ, এখানে তাহলে কি এটা সাবজেক্টিভ, মানে এটা জাস্ট এ ফান, মনে রাখার সুবিধার্থে এটা আর কি বললাম। তো সিম্পলি রিস্ক হচ্ছে স্যাম্পল থেকে ভুল মানে কনক্লুশন আসতে পারে। স্যাম্পলিং রিস্ক কি, স্যাম্পলিং রিস্ক হচ্ছে কি, ভুল কনক্লুশন আসতে পারে। যেমন আমি বলি, একদিন আমাদের ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট, উদাহরণ দিচ্ছে একটা আর কি, ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট উপস্থিত হয়েছে, দেখা যাচ্ছে 30 জন, বাট সবার কাছে যখন অ্যাটেন্ডেন্স শিট গেছে, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করছে 44 জন, মানে 44 জন না, 35 বা 40 জন। তো স্যার এসে যখন একজন ইন্সপেকশনে আসছে, সে দেখলো যে কি ব্যাপার, এখানে আমি দেখতে পাচ্ছি কম মানুষ, খাতায় এত বেশি সাইন কেন। তো উনি বললো রুল নাম্বার 15কে দাঁড়াও, 15 দাঁড়াইলো, রোল নাম্বার 25কে দাঁড়াও, রোল নাম্বার 30কে দাঁড়াও, এভাবে 3-4 জনকে দাঁড়ান করালো। মানে লাকিলি 3-4 জনই উপস্থিত আছে। তো উনি ধরে নিল কে যে না, এটা মনে হয় ঠিকই আছে, হয়তো কেউ বাইরে গেছে বা আমার ধারণাটা ভুল হইতে পারে। তো এটা এক ধরনের কি, এটা এক ধরনের আপনার স্যাম্পলিং রিস্ক। এখন নন স্যাম্পলিং রিস্ক কি, নন স্যাম্পলিং রিস্কটা হচ্ছে অডিটরের ভুল, এটা কোনো প্রসিডিউর না। এখন স্যাম্পল সাইজ বাড়াইলে কি, স্যাম্পলিং রিস্কটা কমে, যদি আমি বেশি পরীক্ষা করি তাইলে রিস্কটা কি হবে, আরও কমে যাবে। এই গেল আমাদের স্যাম্পলিং রিস্ক। আশা করি স্যাম্পলিং রিস্ক নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, বাট এইখানে এসে কথাটা তো জড়াই যাচ্ছে আর কি, স্ট্যাটিস্টিক্যাল আর কি, ওইটা উচ্চারণ করতে গিয়ে। ওকে, এখন আমরা আসি ডকুমেন্টেশন। ডকুমেন্ট বা দলিলের সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। তো ডকুমেন্টেশন, আমরা ডক ফাইল পরিচিত, তো ডকুমেন্টেশন পুরোটাই লিখি। হ্যাঁ, ডকুমেন্টেশন, হোয়াট ইজ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন কি, তার আগে আমরা ডিসকাস করতে গেলে কিছু বিষয় আসবে এখানে। সেটা হচ্ছে ডকুমেন্ট মানে দলিল, এতটুকু আমরা বুঝি। এখন ডকুমেন্টেশনের একটা পার্ট হচ্ছে ওয়ার্কিং পেপার। তো ওয়ার্কিং পেপার কেন রাখা হয়, কেন ওয়ার্কিং পেপার রাখা হয়, এটা একটা কোশ্চেনটার হচ্ছে আমি অ্যান্সার লিখে দিচ্ছি। কেন ওয়ার্কিং পেপার রাখা হয়, কেন ওয়ার্কিং পেপার রাখা হয়, সেটা হচ্ছে আইএসের 230 বলে বেসিস ফর অডিটর রিপোর্ট কোয়ালিটি
কন্ট্রোল, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কিসের জন্য রাখা হয়? অডিটর রিপোর্ট, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জন্য। কিসের পর মানে কিসের জন্য কোন কাগজটা কি থেকে কি হয়েছে এগুলো সব ব্যাখ্যা কিসে থাকে? সেটা থাকে ওয়ার্কিং পেপারে। আরেকটা থাকে পার্মানেন্ট ফাইল বা আপনারা এটাকে বলতে পারেন মাস্টার ফাইল। মাস্টার ফাইল কি হয়? মাস্টার ফাইল বছরের পর বছর কাজে লাগে। মাস্টার ফাইলে কি থাকে? মাস্টার ফাইলে মেমোরেন্ডাম থাকে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, তারপরে কি কন্ট্রাক্ট থাকে, তারপরে কত সালে ইনকর্পোরেট হয়েছে, ইনকর্পোরেট সার্টিফিকেট থাকে, এগুলো সব কোথায় থাকে? মাস্টার ফাইলে থাকে। বাট কারেন্ট ফাইল বা ওয়ার্কিং ফাইলে কি থাকে? কারেন্ট ইয়ারের অডিটের যে কাজগুলো, যেমন হচ্ছে ড্রাফট রিপোর্ট, ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কি হচ্ছে ওর ভাউচার থাকতে পারে, তারপরে হচ্ছে লেজার থাকতে পারে, তারপরে হচ্ছে মেমো থাকতে পারে, কারেন্ট ইয়ার, এগুলো সব কিছু কিসের? কারেন্ট ইয়ারের। ঠিক আছে, এগুলো সব কোথায় থাকবে? কারেন্ট ফাইলে থাকবে। তো আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আইএসএ এর, আমরা আগেই লিখছিলাম মনে হয় আইএসএ 230। তো আইএসএ 230 অনুযায়ী অডিট ফাইল 60 দিনের মধ্যে ফাইনালাইজ করতে হয়। অডিট ফাইল 60 ডের ভিতর ফাইনালাইজ করতে হয়। ওকে। আর ওয়ার্কিং পেপার, নর্মালি ওয়ার্কিং পেপার যেটা বা কারেন্ট ফাইল, সেটা হচ্ছে 5 ইয়ার সংরক্ষণ করতে হয়। এটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। ওয়ার্কিং ফাইল কত বছর রাখতে হয়? মিনিমাম 5 ইয়ার সংরক্ষণ করতে হবে। বাট অনেক বেশি সংরক্ষণ করতে গেলে তো হিউজ ফাইলের মানে পাহাড় জমে যাবে অফিসে, তো কিন্তু মাস্টার ফাইল রেখেই দেওয়া লাগবে। ওকে, এখন আমরা আসি চ্যাপ্টার 12, সেটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন। রিটেন রিপ্রেজেন্টেশন কি? হোয়াট ইজ রিটেন রিপ্রেজেন্টেশন? দেখি আমরা, সেটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন চ্যাপ্টার 12। তো আইএসএ 580 অনুযায়ী কি? ম্যানেজমেন্ট থেকে লিখিত কনফার্মেশন যে তারা তাদের রেসপন্সিবিলিটি পালন করে। রিটেন রিপোর্ট কি? রিটেন রিপোর্ট হচ্ছে ম্যানেজমেন্ট থেকে লিখিত কনফার্মেশন যে তাদের রেসপন্সিবিলিটিস পালন করে। আচ্ছা, একটু লং হয়ে গেল, তারপর এটা লিখে দিলাম আমি যেহেতু আইএসএ আপনারা মনে রাখার সুবিধার্থে। তো এইটা কিন্তু সাবস্টিটিউট না, অন্য অডিট এভিডেন্সের জন্য। এটা কি? সাবস্টিটিউট না, এটা সাবস্টিটিউট না অন্য অডিট এভিডেন্সের জন্য, বাট ম্যান্ডেটরি। কিসের জন্য? যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবেন ও ন্যারেটিভ নোট দিবেন, সেখানের জন্য এটা কি? এটা হচ্ছে ম্যান্ডেটরি। ওখানে আপনি কি লিখবেন? যে হ্যাঁ, ম্যানেজমেন্ট রেসপন্সিবল। তো এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপারেশন করবেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কমপ্লিট ইনফো দেওয়া হয়। তারপরে হচ্ছে কি করা হয়? অডিট পার্টনারের নামে অ্যাড্রেসড হয়। এখানে আরেকটা বিষয় আছে কি? রিটেন রিপ্রেজেন্টেশনে অডিট পার্টনারের নামে অ্যাড্রেস হয়। আরেকটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাপ্রুভ ডেটেই কিন্তু ডেট হয়। এফএস অ্যাপ্রুভ ডেটে, যেদিন ড্রাফট অ্যাপ্রুভ করবে ওই ডেটেই ডেট হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ ডেটে
ডেট হয়। ওকে, তো আরেকটা বিষয় এখানে আপনারা জেনে রাখবেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিটেন রিপোর্ট দিতে না চাইলে স্কোপ লিমিটেশনে কোয়ালিফাইড অর ডিসক্লেইমার অপিনিয়ন দিতে হয়। যদি ম্যানেজমেন্ট রিটেন রিপোর্ট দিতে না চায়, যে এখানে যে কথাটা লিখলাম, ম্যানেজমেন্ট রিটেন রিপোর্ট দিতে না চাইলে ডিসক্লেইমারে কি যাবে, ডিসক্লেইমারে যাবে কোয়ালিফাইড বা স্কোপ অফ লিমিটেশন বা ডিসক্লেইমার ওপিনিয়ন। ওকে ফাইন, তো আমাদের চ্যাপ্টার 12 শেষ। এখন আমাদের বেশি নেই, আমরা এখন চ্যাপ্টার 13-তে চলে যাব। রয়েছে চুপ করে রয়েছে, ওখানে রেগে টেগে রয়েছে নাকি? আল্লাহ, আচ্ছা আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে সাবস্ট্যান্টিভ প্রসিডিউর। সাবস্ট্যান্টিভ প্রসিডিউর আসলে কি? তো একটা হচ্ছে টেস্ট অফ ডিটেলস, আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যানালিটিক্স। আচ্ছা, এই দুইটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে টেস্ট অফ ডিটেলসটা আপনি কিভাবে টেস্ট করবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন টেস্ট করা, এরপরে হচ্ছে ইনভয়েস রিসিভ ভেরিফাই করা, এরপরে হচ্ছে কনফার্মেশন লেটার পাঠানো, সেন্ড। তো কয়টা বিষয় গেল টেস্ট অফ ডিটেলসে? ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন টেস্ট করা, মানে যে কোনো একটা ট্রানজ্যাকশন নিয়ে সেটাকে হচ্ছে টেস্ট করা, ইনভয়েস আর রিসিপ্টগুলো ভেরিফাই করে দেখা, কনফার্মেশন লেটার পাঠানো। এখন সাবস্ট্যান্টিভ অ্যানালাইটিক্সের ভিতরে কি যাবে, একটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইজ করা, এরপরে হচ্ছে রেশিও কম্পেয়ার করা, তারপরে হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস অ্যাকচুয়াল। এর আগেও বলছিলাম আমি যে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, তেমনই যে এক্সপেকটেশন ভার্সেস অ্যাকচুয়াল। ওকে, এই গেল। এখন ব্যাপার হচ্ছে ইনভেন্টরি অডিট কেউ আপনারা করছেন কি না, সেটা হচ্ছে ইনভেন্টরি অডিটটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের, মনে করেন যে কি বলবো, মনে করেন একটা ফল বিক্রেতা বা ফল কোম্পানি, তাদের হচ্ছে ফলগুলো কোথাও রাখলো, বা যে কোনো একটা মেশিনারিজ প্রতিষ্ঠান, যেমন বা টিভি ফ্রিজ তৈরি করে, তো তারা কি করবে, ওই পণ্যগুলো তাদের ফ্যাক্টরিতে কতটুকু আছে, বা একটা বীজ কোম্পানি তাদের বীজগুলো তো একটা কোল্ড স্টোরে রাখবে, এইগুলো ঠিকঠাকভাবে আছে কি না, এটা হচ্ছে ফিজিক্যালি কাউন্ট করা। তো ফিজিক্যাল কাউন্টে অ্যাটেন্ড করা, হ্যাঁ, এটা হচ্ছে আইএসের 501 অনুযায়ী করতে হয় ক্যালকুলেশনগুলো, বা কিভাবে হচ্ছে হিসাবটা রাখবে। তো এখানে কিছু বিষয় আমি বলি, সেটা হচ্ছে ইনভেন্টরি অডিট, এটা মুছে দিতে হবে লিখতে গেলে, যেহেতু ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, শর্টে এই বিষয়গুলো আপনারা নোট করে নিতে পারেন, বাট এগুলো আবার কেউ লিখে নিজে পরীক্ষায় নকল করার চেষ্টা করেন না। ইনভেন্টরি অডিটে ফিজিক্যাল কাউন্টে ইনভেন্টরি অডিট করতে গেলে মাস্ট, এটা ইনভেন্টরি অডিটের মানে আইএসএ 501 অনুযায়ী অবশ্যই ফিজিক্যাল
কাউন্ট অ্যাটেন্ড করতে হবে। ফিজিক্যাল কাউন্ট বাদে কখনোই ইনভেন্টরি অডিট হবে না। আরেকটা হচ্ছে এনআরভি ভার্সেস কস্টে সবসময় লোয়ার ভ্যালু ইউজ করতে হবে। তারপরে হচ্ছে কাট অফ চেক করতে হবে, কাট অফ চেক। আর শেষে কি চেক করতে হবে? শেষে চেক করতে হবে জিআরএন ও জিডিএন। আচ্ছা, এই গেল আমাদের মনে হয় এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হলে আমাদের চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলতে পারবো। সেটা হচ্ছে আনমডিফাইড কখন হবে আর কোয়ালিফাইড কখন হবে। হ্যাঁ, অডিট অপিনিয়ন টাইপসে আমরা সরাসরি চলে যাই। অডিট অপিনিয়ন টাইপস, অডিট ওপিনিয়ন্স, অডিট ওপিনিয়ন্স টাইপ। আচ্ছা, আমার রুমের ভিতরে আমি বাদেও আরও অনেক মানুষ আছে, এই কারণে মাঝখানে একটু সাউন্ড টাউন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসাবে আপনারা ধরে নেবেন, ঠিক আছে? তো এখানে অডিট ওপিনিয়ন্স টাইপ হচ্ছে আনমডিফাইড ওপিনিয়ন। আনমডিফাইড আর মডিফাইড আমরা নর্মালি মডিফাইড দিয়ে বুঝি ভালো, বাট এইখানে একটু বিষয়টা উল্টো। সেটা হচ্ছে আনমডিফাইড। আনমডিফাইড মানে ভালো, হ্যাঁ, আনমডিফাইড মানে ভালো, সব ঠিক আছে। আনমডিফাইড মানে হচ্ছে সব ঠিক আছে, সব ঠিক আছে, ট্রু অ্যান্ড ফলস না, ট্রু অ্যান্ড ফেয়ার। আনমডিফাইড মানে হচ্ছে সব ঠিক আছে, একদম ক্লিন। বাট যদি কোয়ালিফাইড হয়, কোয়ালিফাইড, হ্যাঁ, কোয়ালিফাইড, কোয়ালিফাইড নর্মালি আমরা ভাবি কি কোয়ালিফাইড মানে ভালো, বাট অডিটের দৃষ্টিতে কোয়ালিফাইড মানে খারাপ। কোয়ালিফাইড রিপোর্ট মানে একটি নির্দিষ্ট বিষয়ে বা দুইটি বা একাধিক হইতে পারে, এই নির্দিষ্ট বিষয়ে সমস্যা আছে। হ্যাঁ, কোয়ালিফাইড মানে কি নির্দিষ্ট বিষয়ে সমস্যা আছে, এক্সেপ্ট ফর। তো এখানে কিছু অ্যাডভার্স থাকে আনকোয়ালিফাইডের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি কি অ্যাডভার্স হচ্ছে এফএস মোটেও ট্রু অ্যান্ড ফেয়ার না, এফএস মোটেই ট্রু অ্যান্ড ফেয়ার না। আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি ডিসক্লাইমার। ডিসক্লাইমারে কি থাকে? ডিসক্লাইমারে থাকে ওপিনিয়ন দেওয়া সম্ভব হয়নি, ওপিনিয়ন দেওয়া সম্ভব হয়নি। তার মানে বুঝতে পারছেন আপনারা, যখন একটা অডিট রিপোর্ট কোয়ালিফাইড হয়ে যাচ্ছে, ওপিনিয়নই দেওয়া যাচ্ছে না, তার মানে সেটা কি পরিমাণে একটা ভয়াবহ অবস্থায় চলে গেলে কোয়ালিফাইড রিপোর্ট ইস্যু হয়। তো কখন মডিফাইড ওপিনিয়ন হবে? ম্যাটেরিয়াল মিসমেন্ট অথবা, আচ্ছা, আনমডিফাইড আমরা বললাম, কোয়ালিফাইড মানে তো হচ্ছে কি তাহলে মডিফাইড। তো কখন মডিফাইড ওপিনিয়ন দেবেন? সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি নিয়ে আগেই ডিসকাস করছি, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট অথবা ইনঅ্যাবিলিটি টু অবটেইন সাফিসিয়েন্ট এভিডেন্স। যখন পর্যাপ্ত কাগজপত্র বা এভিডেন্স থাকে না, তখনই দেখা যাচ্ছে কোয়ালিফাইডের বিষয়টা চলে আসে। কোয়ালিফাইড রিপোর্ট মানে সেটা একটা মডিফাইড রিপোর্ট। আর মডিফাইড বা কোয়ালিফাইড রিপোর্ট দুইটাই হচ্ছে নেগেটিভ সাইড বোঝায়, মানে খারাপ অবস্থা। তো ম্যাটেরিয়াল বাট নট পারভেসিভ, হ্যাঁ, কোয়ালিফাইড, পারভেসিভ, অ্যাডভার্স বা ডিসক্লাইমার দিতে হবে। ওকে, আমরা আবার শেষে চলে আসছি একেবারে, আমাদের আর বেশি ডিসকাশন নাই, তো আমরা একদম শেষের দিকে আছি। ফান্ডামেন্টাল ইথিক্সে চলে যাব আমরা। নীতি নৈতিকতা, ফান্ডামেন্টাল ইথিক্স প্রিন্সিপলস। ওকে,
ফান্ডামেন্টাল ইথিক্স প্রিন্সিপাল, এখানে কিছু বিষয় আসে, সে বিষয়গুলো দিই শর্টকাটে, যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে দিচ্ছি এখানেও আমি দিই। সেটা হচ্ছে IOCP, হ্যাঁ, IOCP। এখন দেখি আমরা আইতে কি। আইতে হচ্ছে ইন্টারগ্রিটি। আইতে কি? আইতে হচ্ছে ইন্টারগ্রিটি। ওতে হচ্ছে অবজেক্টিভিটি। সিতে কি? সিতে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি। পিতে কি? প্রফেশনাল কম্পিটেন্সি, হ্যাঁ, প্রফেশনাল কম্পিটেন্সি। এখন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা ডিসকাসে যাই, সেটা হচ্ছে ইন্টারিগিটি কি? ইন্টারিগিটি মানে হচ্ছে সৎ ও সরল থাকা। এটা একটা অডিটরের বৈশিষ্ট্য। ইথিক্সের কোড নিয়ে যেহেতু অডিট চলে, তো আইতে হচ্ছে ইন্টারিগিটি, সৎ থাকতে হবে, যেহেতু সে একদম নিরপেক্ষ অডিটর। তো অডিটর বিভিন্নভাবে বায়াস হয়ে যাইতে পারে। রিসেন্টলি হয়তো কিছু প্রতিষ্ঠান বা কিছু ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠছে। অনেক সিএ ফার্ম বা অডিট ফার্ম কিন্তু এই বছরে ব্যান করেও দেওয়া হয়েছে। তো ইন্টারিগিটি খুব গুরুত্বপূর্ণ, যে সৎ সরল থাকা, মানে সোজা কথায় অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড ডিলিং করা, মিথ্যা বা মিসলিডিং স্টেটমেন্ট না দেওয়া, এই গেল ইন্টারিগিটি। এরপর অবজেক্টিভিটি কি? অবজেক্টিভিটি হচ্ছে বায়াস না হওয়া, কনফ্লিক্ট, তারপরে আনডিউ ইনফ্লুয়েন্স এড়াতে হবে। প্রফেশনাল জাজমেন্ট কম্প্রোমাইজ করা যাবে না। অবজেক্টিভিটি কি? প্রফেশনাল যে জাজমেন্ট, সেটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ধরনের বায়াস, কনফ্লিক্ট বা আনডিউ ইনফ্লুয়েন্স এড়াতে হবে। ওকে, এরপরে আমাদের কনফিডেন্সিয়ালিটি কি? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে গোপনীয়তা। ক্লায়েন্টের ইনফরমেশন কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষকে দেওয়া যাবে না। কিছু এক্সেপশন আছে, যেমন কোর্ট অর্ডার, পাবলিক ইন্টারেস্ট বা ক্লায়েন্ট কনসেন্ট, যেটা হচ্ছে পাবলিক ইনফরমেশন, শুধু সেটা বাদে যাবতীয় কিছু বাইরের কোনো থার্ড পার্টিকে দেওয়া যাবে না। এটা কনফিডেন্সিয়ালিটি মাস্ট বি মেনটেন করতে হবে, এই সবগুলোই মেনটেন করতে হবে। এরপরে আসে হচ্ছে কি? সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি, হ্যাঁ, প্রফেশনাল কম্পিটেন্সির ভিতরে কি একটা হচ্ছে সিপিডি করতে হবে, সীমার বাইরে কাজ নেওয়া যাবে না, ডিউ কেয়ার, পরিশ্রমের সাথে কাজ করতে হবে, প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিয়ে গুরুত্বের সাথে কাজ করতে হবে। ওকে ফাইন, এই আমাদের ফান্ডামেন্টাল অফ ইথিক্স প্রিন্সিপাল চলে গেল। এরপরে আমরা একদম শেষে চলে আসছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থ্রেট। ইন্ডিপেন্ডেন্স থ্রেট কি? ইন্ডিপেন্ডেন্ট থ্রেট যদি আমরা বলতে যাই, আমাদের একটা কথা আসবে, এতক্ষণে একটা নামের বানান উচ্চারণ হয়েছে, সেটা হচ্ছে সাইফি। সাইফি কি? এসতে হচ্ছে সেলফ ইন্টারেস্ট, এতে হচ্ছে অ্যাডভোকেসি। আচ্ছা, এই পাশে লিখি আবার, অ্যাডভোকেসি মানে কি? অ্যাডভোকেসি, হ্যাঁ, অ্যাডভোকেসি। আইতে কি? আইতে হচ্ছে ইন্টিমিডেশন। আইতে ইন্টিমিডেশন। এফতে কি? এফতে হচ্ছে ফ্যামিলিয়ারিটি। এবং আরেকটা আইতে সেলফ রিভিউ। আচ্ছা, তো এখন প্রথমে এই সেলফ ইন্টারেস্টটা কি? ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ক্লায়েন্টের
যে ফাইন্যান্সিয়াল মানে ইনফরমেশন, সেখানে যদি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে, যেমন অডিটর যদি কোনো ক্লায়েন্টের শেয়ার হোল্ডার হয় সেটা সে অডিট করতে পারবে না, ঠিক আছে। এরপরে অ্যাডভোকেসিটাকে ক্লায়েন্টের পক্ষে কোনো আর্গি করা, যেমন কোর্টে ক্লায়েন্ট রিপ্রেজেন্ট করা, সেখানেও সে এসে এটার হচ্ছে ওভারভিউ বা অডিট করতে পারবে না। এখন ইন্টিমিডেশনটা কি? ক্লায়েন্ট দিয়ে চাপে পড়া, ফি বাড়াবো না, নয়তো অন্য কাউকে নেব, হ্যাঁ। তো ক্লায়েন্ট হচ্ছে এই ধরনের কাজ করতে পারে, ক্লায়েন্টকে চাপ দেওয়া কাজ করতে পারে যে ফি বাড়াবো না, নয়তো অন্য কাউকে নেব, এ ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে ঘটে ফির বিষয়ে। এখন হচ্ছে ফ্যামিলিয়ারিটিটা কি? ক্লায়েন্টের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা, বা ক্লায়েন্ট কোনো হচ্ছে আত্মীয় রিলেটিভস যদি হয়, নিজেদের আত্মীয় হয়, সে তাদের ক্ষেত্রে কি আসে? ইন্ডিপেন্ডেন্স থ্রেটটা চলে আসে। তো আর সেলফ রিভিউ, নিজের কাজ নিজে অডিট করা, এটা তো মাস্ট করা যাবে না, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্স থ্রেট, এগুলো শর্টকাটে আপনারা মনে রাখতে পারেন। সাইফিডিএস, এসতে হচ্ছে সেলফ ইন্টারেস্ট, এতে অ্যাডভোকেসি, আইতে হচ্ছে ইন্টিমিডেশন, এতে ফ্যামিলারিটি, এবং আরেকটা আইতে কি? সেলফ রিভিউ। ওকে ফাইন, এই গেল। এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 16-তে চলে যাই সরাসরি। সেটা হচ্ছে, আমরা একটু আগে একটা শব্দের সাথে পরিচিত হলাম, কনফিডেন্সিয়ালিটি ভাঙার কিছু এক্সেপশন, হ্যাঁ, ভাঙার এক্সেপশনস। কনফিডেন্সিয়ালিটি ভাঙার এক্সেপশন কি? প্রথমেই ক্লায়েন্ট কনসেন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট আছে, মানে ক্লায়েন্ট নিজেও অ্যালাউ করছে এটা। তো তারপরে হচ্ছে আরেকটা লিগাল ডিউটি, মানে অনেক ক্ষেত্রে হয় না যে ক্লায়েন্ট নিজেই বলছে না ওনাদেরকে জানান, ওনাদের কাছ থেকে এই ডকুমেন্টটা নেন। এটা কোন ক্ষেত্রে হয়? এটা হইতে পারে যে হচ্ছে ক্লায়েন্ট কারোর কাছ থেকে কোনো পণ্য নিচ্ছে বা করছে, ভ্যাট চালান টালান, ট্যাক্সের চালান টালানের বিভিন্ন ইস্যু থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে না আমাদের কাছ থেকে এটা বিষয়টা আপনি শেয়ার করতে পারেন, বা তাদেরকে আমরা লোন দিছি, তাদের কাছ থেকে আপনারা শোনেন, তাদের কাছ থেকে দিকান, এটা ক্লায়েন্ট নিজে অ্যালাউ করা, ক্লায়েন্ট কনসেন্টে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ভাঙা যাচ্ছে। লিগাল কোনো ডিউটি, মানে কোর্ট অর্ডার বা লয়ের কারণে বাধ্য হয়ে সেখানে কোনো ব্যাখ্যা পেশ করতে হচ্ছে, বলতে হচ্ছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ডিউটি, ঠিক আছে, প্রফেশনাল ডিউটি। যদি কোনো প্রফেশনাল বডি মনিটরিং করে, যেমন আইসিএবি আসলো ফার্মে যে আপনারা অডিট করছেন এই প্রতিষ্ঠান, এটা আমরা হচ্ছে ইন্সপেকশনে আসছি, এটা আমরা ইনভেস্টিগেশন করব, সেক্ষেত্রে তারা চাইলে এটা দেখতে পারবে। আরেকটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টটা কি? পাবলিক ইন্টারেস্ট হচ্ছে সিরিয়াস ক্রাইম, বা যদি মানি লন্ডারিং করে, সিরিয়াস ক্রাইম, মানি লন্ডারিং, এ ধরনের কোনো যদি সিরিয়াস ক্রাইম করে এবং এই ডাটাগুলো পাবলিকের জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই কনফিডেন্সিয়ালিটি ভাঙা যায়। বাট মানি লন্ডারিং হচ্ছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস রিপোর্ট, হ্যাঁ। একটা শর্ট মিনিং আমি দিই, সারের ফুল মিনিং হচ্ছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট, বা সার দিতে হবে। এটা টাইপিং অফ করা যাবে না, ক্লায়েন্টকে জানানো যাবে না, ঠিক আছে। এটা কি করা যাবে না? ক্লায়েন্টকে না জানিয়েই এটা করতে হবে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস রিপোর্ট দিতে হবে। ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের এই ইন এ শর্ট টাইম, কতটুকু টাইম লাগছে, 1 ঘন্টা 53 মিনিট টাইমে আমরা অ্যাসুরেন্সের মতো একটা কঠিন দাঁত ভাঙা সাবজেক্টের একটা শর্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, পারি না, নিজের মতো করে আমি ব্যাখ্যাটা দিছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন, কোনো ধরনের মতামত ভুল থাকলে ধরাই দিন। আর যদি পরবর্তীতে আরও সাবজেক্টও চান, এক্সাম নাইট ওভারভিউ, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমি চেষ্টা করব সেটা করার জন্য। আর আমরা একদম শেষে চলে আসছি, তো কিছু জিনিস নিয়ে হচ্ছে ডিসকাস করছিলাম, আমি ওই বিষয়গুলো আরেকবার রিমাইন্ড করে দিই। সেটা হচ্ছে
অডিট রিস্ক আমি বলছিলাম যে আইআর বা ইনহেরিয়েন্ট রিস্ক গুণ হচ্ছে সিআর কন্ট্রোল রিস্ক ইন্টু ডিআর ডিটেকশন রিস্ক। এটা হচ্ছে ডিআর অনলি অডিটর কন্ট্রোল, ডিআর মানে ডিটেকটিভ রিস্কটা হচ্ছে অনলি অডিটর কন্ট্রোল। এরপরে হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্সের কথা বলছিলাম, লিমিট মানে অ্যাসুরেন্স লেভেলে, সেটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে পজিটিভ কনক্লুশন দেয় এবং লিমিটেড অ্যাসুরেন্স করে নেগেটিভ কনক্লুশন দেয়। এরপরে আমি হচ্ছে অ্যাসুরেন্সের 5টা এলিমেন্ট নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে টিআর, সিসিপি। এরপরে ম্যাটেরিয়ালিটি নিয়ে বলছি কি জাজমেন্টের বিষয়। পারফরমেন্স নিয়ে বলছি পারফরমেন্স ম্যাটেরিয়াল 50 থেকে 75% অফ প্ল্যানিং ম্যাটেরিয়ালস। এরপরে বলছিলাম সিগনিফিক্যান্ট রিস্ক কিসের, স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন সিগনিফিক্যান্ট রিস্কগুলোতে। এরপরে কি বলছি, এরপরে বলছি হচ্ছে ইন্টারনাল অডিট হচ্ছে ম্যানেজমেন্টের এবং এক্সটার্নাল অডিট হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য করা হয়। এখন 3 ওয়ে ম্যাথস ইন পারচেজ আমি বলছিলাম পারচেজ অর্ডার প্লাস জিআরএন প্লাস ইনভয়েস। তারপরে ইভিডেন্সের বিষয়ে কি বলছি, এভিডেন্সের বিষয়ে বলছি হচ্ছে অডিটর ক্রিয়েটেড, হ্যাঁ অডিটর এভিডেন্সের বিষয় হচ্ছে এক্সটার্নাল, তারপরে হচ্ছে আপনার অডিটর ক্রিয়েটেড, ক্লায়েন্ট মোড, অরাল। তো এভিডেন্স হচ্ছে সবচেয়ে শক্তিশালী এভিডেন্স হচ্ছে এক্সটার্নাল, তারপরে আসে হচ্ছে অডিটর ক্রিয়েটেড, তারপরে ক্লায়েন্ট মেড, তারপরে সর্বনিম্ন এভিডেন্স হচ্ছে মৌখিক, ঠিক আছে। আর রিটেন রিপোর্টের বিষয়ে বলছি, এখানে সাপ্লিমেন্ট আসে, নট সাবস্টিটিউট। আর একটা ব্যাপার হচ্ছে প্রিভার্সের কথা বলছি, প্রিভার্সিভ হচ্ছে অ্যাডভার্স বা ডিসক্লেমার, নট পারভেসিভ হচ্ছে কোয়ালিফাইড। আচ্ছা, আরেকটা হচ্ছে সাইফের কথা বলছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্টেটের ক্ষেত্রে। আর লাস্টে আমরা বলছি কি IOCPB, এটা হচ্ছে ফান্ডামেন্টাল এথিক্যাল প্রিন্সিপাল। তো থ্যাংক ইউ অল যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো 2 ঘন্টা ছিলেন। আমার পা লেগে গেছে, গলাও শুকাই গেছে, যেহেতু রুম থেকে ক্লাস নিচ্ছি একটু কষ্ট হয়ে যাচ্ছে, অনেক গরম লেগে গেছে কারণ ফ্যান চালানো যায় না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম আরও ভালো কোনো সেশন যদি সম্ভব হয়। আমি নিজেও যেহেতু শিখছি, আমি যতটুকু জানি বুঝি বা পারি তার লিমিটেশনের মধ্যেই আমি ক্লাসটাকে হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি না, আমার ক্লাসটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। হ্যাঁ, তো আপনারা আমাদের ক্লাসটা যারা দেখছেন লিমিটেড অ্যাসুরেন্স হিসাবে দেখেন। তো এমন অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের ক্লাসে ডিসকাশন হয়নি বা কোনো জিনিস ভুলভাবে প্রেজেন্টও হইতে পারে। তো সমস্ত বিষয় মিলে ক্ষমা প্রার্থনা করছি। ভালো থাকবেন, যদি ভালো লাগে তাইলে আমাদের অন্তর একাডেমি সিএ জার্নি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।